আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মানসিক দক্ষতা লেকচার অনে সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা চ্যাট বক্সে একটু জানাবেন। ওকে, ধন্যবাদ। যেহেতু আমাদের সবকিছু ঠিক আছে, আমরা ক্লাসটা 7:07 মধ্যে শুরু করব। আর আপনাদের সাথে থাকবেন সাব্বির ভাইয়া এবং ভোকালে কিউএনএ থাকবেন সৌরভ ভাইয়া। আহ, কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারেন এবং টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কিউএনএ তেও করতে পারেন। আর যদি ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চান, হ্যান্ড রাইজ অপশন অন করা আছে, আপনারা চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি পারমিশন দিয়ে দেবো, আপনারা কথা বলতে পারবেন ভাইয়াদের সাথে। আর ম্যানেজমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারেন।
আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি 48তম প্রিলি কোর্সের আজকের ক্লাসে। আমাদের আজকের টপিক হচ্ছে মানসিক দক্ষতা লেকচার 1। তো আমার সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে এবং স্লাইড যেটা শেয়ার করেছি ভিজিবল হলে একটু চ্যাট বক্সে বড় বড়ের মতো ওয়াই লিখে রেসপন্স করেন। ঠিক আছে, আশা করি সবকিছু ওকে। আচ্ছা, ভিজিবল অ্যান্ড অডিবল, ওকে, থ্যাংক ইউ। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি পড়াশোনা চলছে মোটামুটি। 47তম ডেট দিয়ে দিয়েছে, 46 রিটেনের ডেট দিয়ে দিয়েছে, 48 নিয়ে অনেক কিছু হচ্ছে। সো যেটাই হোক না কেন, আপনার কিছু টপিকের কোনো পরিবর্তন নাই তো। সেই অপরিবর্তিত টপিকের মধ্যে একটা হচ্ছে আপনার এই মানসিক দক্ষতা। মানে দুনিয়া উল্টায় গেলেও বা অন্য, মানে জাস্ট কথার কথা বলছি আর কি, যত সমস্যাই হোক না কেন এই ধরনের টপিকগুলোতে খুব একটা পরিবর্তন আসে না। সো মানসিক দক্ষতায় আমরা আজকে খুবই সহজ এবং খুবই সিম্পল একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা। সিম্পল হলেও এখান থেকে হচ্ছে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। হ্যাঁ, আপনি যদি মানসিক দক্ষতা সিলেবাসটা একটু দেখেন তাহলে দেখবেন সেখানে আমাদের জন্য নম্বর বরাদ্দ হচ্ছে 15, তাই না? 200-র মধ্যে 15 হচ্ছে আমাদের মানসিক দক্ষতার নম্বর। তো এই 15-র মধ্যে মোটামুটি দুইটা এমসিকিউ আপনি এই অংশ থেকে আশা করতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে, তবে আমি বলবো দুটার মতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানসিক দক্ষতা সিলেবাসের একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি এই 15 মার্কের প্রিপারেশন দিয়ে লিখিত পরীক্ষায় যে 50 নম্বরের মানসিক দক্ষতা থাকে, সেই লিখিতর 50ও আপনি কভার করতে পারবেন এই 15 দিয়ে, বিকজ সিলেবাস একদম হুবহু সেম, 100% সেম। শুধুমাত্র একটু প্রশ্নের সংখ্যা বেশি করে লিখিততে। ধরেন মানসিক দক্ষতায় কোনো একটা টপিক থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে পিলিতে, রিটেন পরীক্ষায় সেখানে হয়তো 3-4টা করে আসে, দ্যাটস ইট। এছাড়া খুব একটা বেশি পার্থক্য নাই, একদম সেম টপিক। এই জন্য ওই রিটেনের 50 নাম্বার এখানেই কমপ্লিট হয়ে যায়, এটা একটা বড় সুবিধাজনক ব্যাপার। লিখিত যারা দিয়েছেন ইন দ্য মিন টাইম, হয়তো অনেকেই দিয়েছেন এখন যারা ক্লাস করছেন, তো তারা জানেন, আমার কথার সাথে হয়তো একমত হবেন। সো যান্ত্রিক দক্ষতায় কি কি আছে সেটা একটু দেখে নিব আগে। আর বলে রাখি যে মানসিক দক্ষতা কিন্তু মানেই ম্যাথ না, মানে আপনার ম্যাথ পারতে হবে তা না হলে মানসিক দক্ষতা পারবো না, এই কথাটার সাথে আসলে একমত হওয়ার কোনো অপশন নাই। কারণ ম্যাথ অন্য জিনিস, মানসিক দক্ষতা ভিন্ন জিনিস। মানসিক দক্ষতায় যে টপিকগুলো আছে সেই টপিকের মধ্যে একটা স্পেসিফিক টপিকে কিছু সাধারণ ম্যাথমেটিক্স আছে, যেমন গড় নির্ণয়, ঐকিক নিয়ম, হ্যাঁ, নদী নৌকা, নল চৌবাচ্চা, ঠিক আছে, এই টাইপের কিছু কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। আদারওয়াইজ মানসিক দক্ষতার মধ্যে ম্যাথের তেমন কিছুই নাই। বাট এটা হচ্ছে জাস্ট আপনার কিছু বেসিক কমন সেন্স এবং আপনি কিভাবে থিঙ্কিং করছেন, থিঙ্কিং অ্যাবিলিটি আপনার কেমন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে মানসিক দক্ষতার প্রশ্নগুলো সেট করা হয়। তো 15-র মধ্যে হচ্ছে মোটামুটি বলা যায় যে 10-12 অনেকেই পায়, মনে করেন একদম যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাই মনে করেন যে এখানে ভালো করে, ব্যাপারটা এরকম না। আমি রিটেন পরীক্ষার কিছু এক্সাম্পল দেই। রিটেন পরীক্ষাতে আপনার 50-এর মধ্যে অনেকেই আছেন যারা ক্যাডার হয়েছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা কিন্তু 50-এ 42, 45 এরকম নম্বরও পান, মানে 40+ পাওয়া পসিবল। সো পিলিতেও 15-র মধ্যে 10+ খুবই অহরহ ওঠে, 11-12 থেকে শুরু করে 14-15 পর্যন্ত অনেকে পায়। সো আমি এখানে মোটামুটি ধরে রাখবো 15-র মধ্যে 10 থেকে 12 একটা খুবই ভালো নম্বর যে কারোর জন্য। আর যারা একটু ভালো পারবেন ডেফিনেটলি এখানে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন যেন বেশি নম্বর তোলা যায়। আর যদি কোনো কারণে পরীক্ষা একটু এখানে মানে আপনার প্রিপারেশন খারাপ হয়, সাপোজ আপনি হয়তো পড়ছেন কিন্তু মানসিক দক্ষতার ব্যাপারগুলো ধরতে পারছেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মোটামুটি প্রিপারেশনও 15-র মধ্যে 8 থেকে 10 পাওয়া যায়। ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো ফলো করেন, ক্লাসে যা দেখাচ্ছি করাচ্ছি এইগুলো ফলো করলে 8 থেকে 10-এর প্রিপারেশন একদম অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে, সো একদম রিল্যাক্স থাকেন, টেনশনের কোনো কারণ নাই এই অংশে। আচ্ছা, কোথা থেকে পড়বো কি পড়বো সেটা একটু বলি, রেফারেন্স কোনো বই টই আছে কিনা। আচ্ছা, রেফারেন্স বই বলতে কোনো বোর্ড বই নাই। ম্যাথের ক্ষেত্রে যেরকম 9-10-এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এই বইগুলোর নাম বলা যায়, কিন্তু মানসিক দক্ষতার জন্য এরকম কোনো বোর্ড বা টেক্সট বুক পাঠ্য বই নাই। সো যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো প্রকাশনের গাইড বই আপনি একটা ফলো করতে পারেন প্র্যাকটিসের জন্য, মেইনলি আমাদের ক্লাসগুলো একটু ভালো করে ফলো করবেন। ঠিক আছে, ক্লাস দেখলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এটা মাস্ট। এবং এরপরে হচ্ছে আপনি যে কোনো একটা বই ফলো করতে পারেন, বাট আমি হচ্ছে এই জায়গাটাতে একটু উত্থনের বইয়ের নামটা বলবো, কারণ উত্তরণের মানসিক দক্ষতার বইটাতে প্রচুর পরিমাণের এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে। এইটা মোটামুটি আপনি প্র্যাকটিস করলে এখানে খুব একটা খারাপ করার কথা না, ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এছাড়াও যে কোনো গাইড বই ফলো করতে পারেন। আচ্ছা, যারা একটু স্পেসিফিক লেভেলের বা একটু এক্সট্রা অর্ডিনারি লেভেলের হচ্ছে আইকিউ টেস্ট করতে চান বা মানসিক দক্ষতার প্রবলেম সলভ করতে চান, তারা বিভিন্ন ওয়েবসাইটেও দেখতে পারেন, যে ওয়েবসাইটে এরকম আপনার আইকিউ টেস্ট বা মেন্টাল অ্যাবিলিটি প্রবলেমস সলিউশনস বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, হ্যাঁ, এই টাইপের
লিখে সার্চ টার্চ দিলে কিছু ওয়েবসাইট পাওয়া যায়, আমি এখন এই মুহূর্তে কোনো নাম টাম বলছি না। তো ওখান থেকে অনেকে হচ্ছে আইকিউ টেস্ট করে বা কঠিন কিছু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করে। বাট আমার মতে হচ্ছে বিসিএস এর জন্য এত কঠিন লেভেলে যাওয়ার আসলে কোনো প্রয়োজন নাই, এটা লাগবে না। কিন্তু ব্যাংক যদি বলেন বা বিভিন্ন জায়গার এডির পরীক্ষা, নবম গ্রেডের অনেক চাকরির পরীক্ষাতে মাঝে মধ্যে কিছু মানসিক দক্ষতার প্রশ্ন বা কঠিন করে, সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েবসাইট একটু ফলো করতে পারেন, সেখান থেকে আইকিউ টেস্টগুলো করতে পারেন। বাট স্টিল আমি বলবো, যেহেতু বিসিএস এর কথা হচ্ছে, এটার জন্য বা যে কোনো নবম গ্রেডের চাকরির জন্য মানসিক দক্ষতায় এইটুক ফলো করলে আপনার জন্য মোর দ্যান এনাফ। ওকে। সো কিভাবে পড়বো সেটা একটু বলে রাখি। এটাতেও হচ্ছে বলবো যে প্র্যাকটিস করা ছাড়া আপনার কোনো উপায় নাই। মানে এখানে আসলে তো কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নাই, বা আপনার হচ্ছে কোনো থিওরি নাই যে আপনি থিওরিটা পড়লেন, পড়লে এখান থেকেই কমন চলে আসবে, ব্যাপারটা এরকম না। আপনাকে হচ্ছে বিভিন্ন টপিকসগুলো হচ্ছে বুঝতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। সেই জন্য বলছি যে কোনো একটা প্র্যাকটিস বই আপনাকে অলওয়েজ মাঝে মধ্যে দিনের মধ্যে হয়তো 15-20 মিনিট ডেইলি প্র্যাকটিস করেন, বা সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন ধরে রাখেন যে আপনি মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিস করবেন। সো সেক্ষেত্রে আপনার ভালো একটা রেজাল্ট হতে পারে, হ্যাঁ। আদারওয়াইজ কিন্তু হেলাফেলা করলে, বা আমি সায়েন্সের, আমি ম্যাথ পারি তাই আমি মানসিক দক্ষতা পারবো, এই আশা করে পরীক্ষার হলে গেলে কিন্তু হবে না। ওভার কনফিডেন্স কিন্তু ডুবাই দিতে পারে, সম্ভাবনা আছে। সো এই হচ্ছে রেফারেন্স বই, কিভাবে পড়বো এবং মোটামুটি ক্লাসগুলো ফলো করবেন। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, প্রশ্ন দেখছি না, বরং ক্লিয়ার লিখেছেন দু একজন, ওকে গুড। আচ্ছা, আজকে একদম ভেরি ভেরি ইজি টপিক, যেহেতু লেকচার ওয়ান, খুবই সহজ জিনিসপত্র, হ্যাঁ। আমরা আসেন ক্লাস দেখি। তো আমরা দুইটা টপিক আসলে আজকে রেখেছি ক্লাসের মধ্যে, একটা হচ্ছে প্রতিবিম্ব বা রিফ্লেকশন সম্পর্কিত ধারণা। আজকে এই রিফ্লেকশন যা পড়াবো আজীবন এই দিয়ে আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টিড, হ্যাঁ। 100% গ্যারান্টি দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, আর যন্ত্র সম্পর্কিত ধারণার মধ্যে আছে হচ্ছে আপনার কিছু মেকানিক্যাল থিওরি। আমরা দুইটা থিওরি পড়বো, এর মধ্যে একটা হচ্ছে বল বিভাজন নীতি, এটা একটু বোঝার ব্যাপার আছে, সো এটা আমি বুঝিয়ে দিব, নো টেনশন। আচ্ছা, আর 2 নাম্বার জিনিস হচ্ছে আপনার কয়েকটা সরল যন্ত্র দেখবো, যেমন কপিকল, লিভার, পুলি, এই টাইপের। তো এখানে হচ্ছে একটা থিম আছে, ওই থিমটা আপনাকে একটু বুঝতে হবে, বুঝলে এই টাইপের সকল ম্যাথ আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যন্ত্রাংশ ও সরঞ্জাম। এই যন্ত্রাংশ ও সরঞ্জামের কিছু ছবি টবি আপনাকে দেখাবো, কিন্তু কতটুকু লাভ হবে জানি না, এই জায়গাটা একটু কনফিউজিং। সো যখন দেখাবো তখনই আলোচনা করি, এখন আর না বলি। এই জায়গাটা একটু আলাদা, হ্যাঁ, এক্সেপশনাল দিয়ে রাখলাম। ওকে, সো প্রথমেই আসি রিফ্লেকশন নিয়ে। আপনারা কি বিভিন্ন জায়গায় প্রিলি প্রশ্ন যদি দেখে থাকেন, বা এর আগে যদি কোথাও পরীক্ষা দিয়ে থাকেন, কখনো কি রিফ্লেকশন বা প্রতিবিম্ব নিয়ে কখনো কোনো প্রশ্ন সলভ করেছেন বা দেখেছেন কিনা? জাস্ট একটু রেসপন্স করেন। আচ্ছা, করেছেন, দেখেছেন, গুড। আচ্ছা, ভালো। সো রিফ্লেকশন হচ্ছে দুই টাইপের, নর্মালি পরীক্ষায় যেটা আসে আর কি, সেইখান থেকে দুই টাইপের। একটা হচ্ছে আপনার দর্পণে প্রতিবিম্ব বা মিরর ইমেজ, আর 2 নাম্বারটা হচ্ছে পানিতে প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ, হ্যাঁ। ওয়াটার কিভাবে দেখা যাবে। সো দর্পণের একটা বেসিক আপনাদের সাথে একটু শেয়ার করি। দর্পণ বলতে এখানে গলীয় দর্পণটাকে বোঝানো হয় না, দর্পণ বলতে এখানে আমাদের সমতল দর্পণটাকেই বোঝানো হয়। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে আয়না ব্যবহার করি, চেহারা দেখার আয়না, রূপসজ্জার আয়না, সেই আয়না আর কি, সেটাই এখানে বোঝানো হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের বিজ্ঞানে কি এখনো কোনো ক্লাস হয়েছে দর্পণ রিলেটেড বা আলো রিলেটেড? আমার মনে হয় হয়নি। আপনাদের মনে হয় বায়োলজিক্যাল ক্লাসগুলো হচ্ছে শুরুর দিকে। হুম হুম, রাইট, হয়নি। ঠিক আছে, হবে, নো প্রবলেম, হবে। তো আমি একটু সমতল দর্পণ নিয়ে কথা বলে ফেলি। দর্পণ হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে আপনার একটা প্রতিবিম্ব বা রিফ্লেকশন বা ইমেজ দেখাবে, হ্যাঁ। সো রিফ্লেকশনটা হচ্ছে আলোর একটা ধর্ম। সো আলোর ধর্মের কারণেই হচ্ছে আমরা প্রতিবিম্ব দেখি, আমাদের আয়না চেহারা দেখি, রূপসজ্জা করতে পারি, চুল আঁচড়াইতে পারি, ব্লা ব্লা ব্লা, এগুলা হয়। তো এর মধ্যে দর্পণ দুই রকম, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গলীয় দর্পণ। সো গলীয় দর্পণটা একটু কমপ্লেক্স, এটা নিয়ে অনেক কথাবার্তা, সো এটা বিজ্ঞান ক্লাসের জন্য তোয়া থাকলো, ইনশাল্লাহ হয়তো বিজ্ঞান ক্লাসে কথা হবে এটা নিয়ে। সো সমতল দর্পণটা হচ্ছে এখন আমাদের আজকের আলোচনার বিষয়। সমতল দর্পণটা হচ্ছে একদম বাসাবাড়ির আয়না, যেটা মনে করলাম এটা হচ্ছে সেই বাসাবাড়ির আয়না, হ্যাঁ। আপনার ড্রেসিং টেবিলের সামনে আয়নাটা আছে উপরে। তো মনে করেন এই আয়না থেকে আপনি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, এটা মনে করেন আপনি, বা এটা হচ্ছে আপনার অবজেক্ট। সো কি কাহিনী ঘটে সমতল দর্পণে সেটা বলি। সমতল দর্পণের পিছনের সাইডে, মানে এই যে পিছনের সাইডে হচ্ছে আপনার একটা স্পেসিফিক কাজ করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে সিলভারিং করা।
এর বাংলাটা কেউ আমাকে বললে আমি খুব খুশি হব। আমি জানি, বাট আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। সিলভারিং করা হয় তাহলেই দর্পণটা তৈরি হয়, এই সিলভারিং এর একটা বাংলা আছে। ছোটবেলায় হয়তো বিজ্ঞানে পড়েছেন, ক্লাস 7-8-এ। দেখি মনে করতে পারি কিনা। আচ্ছা, রবিন ভাই বলেছেন সবার আগে, থ্যাংক ইউ। হয়েছে। আচ্ছা, আরো দেখি দু একজন বলতে পারেন কিনা, বলতে পারলে ভালো লাগবে। না পারলেও সমস্যা নাই, আজকে শিখবো। সিলভারিং এর বাংলা হচ্ছে আপনার পাড়া লাগানো। পাড়া লাগানোর নামটা শুনেছেন? এবার এবার একটু রেসপন্স করেন, পাড়া লাগানো শুনেছেন কিনা। আচ্ছা, এই তো শুনেছেন, গুড। তো এইটাই জিজ্ঞেস করেছিলাম আর কি, যে পাড়া লাগানো বা সিলভারিং, এটা হচ্ছে ইংরেজিটা সিলভারিং, বাংলাটা হচ্ছে পাড়া লাগানো। সো পিছনে সিলভার দিয়ে প্রলেপ দিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে আপনার সামনের সাইডটাতে রিফ্লেকশন হয়। তো অবজেক্টের প্রতিটা বিন্দু থেকেই আপনার কিন্তু আলোক রশ্মি এই আয়নার উপর প্রতিফলিত হয়। এখানেও হয়, এখানেও হয়, ঠিক আছে। সো এই রশ্মিগুলা সবসময় যে একদম স্ট্রেইট যায় ব্যাপারটা এরকম না, আঁকা বাঁকাও হইতে পারে। সো আঁকা বাঁকা হোক আর যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনি বিম্বটা দেখেন কোথায় বলেন তো? বিম্বটা দেখেন হচ্ছে, মনে হচ্ছে আয়নার মধ্যে আপনি আছেন, এরকম লাগে না আয়নায় যখন চেহারা দেখেন? সো এইটার কারণ হচ্ছে সমতল দর্পণে সবসময় মনে রাখবেন, সমতল দর্পণে একটা অবাস্তব বিম্ব গঠিত হয়। অবাস্তব বিম্ব, সোজা এবং সাধারণ বিম্ব। সাধারণ বলতে হচ্ছে কোনো বিবর্তন হয় না। সো অবাস্তব কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আপনার কাছে মনে হয় আপনি আয়নার ভিতরে ঢুকে গেছেন, বা আয়নার ভিতরে আছেন, বা আয়নার পিছনে আছেন। আসলে এক্স্যাক্টলি ঘটনাটা এভাবেই ঘটে। এমনভাবে অবজেক্টের রিফ্লেকশনটা হয়, আপনি যে দূরত্বে অবস্থান করছেন, সাপোজ আপনি ডি দূরত্বে অবস্থান করছেন আয়না থেকে, আপনার বিম্বটাও আয়না থেকে সিমিলার ডি দূরত্ব পিছনে গঠিত হবে এই জায়গাটায়, হ্যাঁ। সো এই কারণেই আপনার কাছে মনে হয় যে আপনার বিম্বটা বা আপনার চেহারাটা আয়নার ভিতরে আছে। এটা হচ্ছে সমতল দর্পণের ট্যাকটিক্স। সো তাহলে এইটা একটু মনে রাখবো, যে যে দূরত্বে আপনি বস্তু বা আপনি থাকবেন আয়না থেকে, সেই দূরত্ব পিছনে আপনার বিম্ব গঠিত হবে, মনে রাখেন কিন্তু এটা, হ্যাঁ। এটা গেল 1 নাম্বার একটা রুলস। আর 2 নাম্বার রুলসটা হচ্ছে, মনে করেন আপনি সমতল দর্পণে গিয়ে খালি চেহারা দেখতে চাচ্ছেন না, আপনার ফুল বডির একটা ইমেজ দেখতে চাচ্ছেন। আপনি স্যুট বুট পরে রেডি হয়েছেন, বা শাড়ি পরে কোনো পার্টিতে যাবেন, তো এখন আপনার ফুল ইমেজ দেখতে হবে। তখন আয়নার একটা মিনিমাম দৈর্ঘ্য হতে হবে, তা না হলে আপনি আপনার ফুল ইমেজটা দেখতে পারবেন না। যদি কেউ জেনে থাকেন আমাকে একটু বলেন চ্যাট বক্সে, এরকম কোনো সূত্র আপনারা জানেন কিনা, দেখি। আচ্ছা, কয়েকজন উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে কি করতে হবে? পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে আপনার আয়নার দৈর্ঘ্য হতে হবে হাফ অফ বস্তুর দৈর্ঘ্য, অর্ধেক, হ্যাঁ। সো আপনার উচ্চতা যদি হয় হচ্ছে সাপোজ এইচ, আয়নার দৈর্ঘ্য হতে হবে হচ্ছে h/2, তাহলেই আপনি পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবেন। সো এই হচ্ছে আয়না বা দর্পণ রিলেটেড আপনার দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন একটু মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু দুই একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কাছে আরো অনেক কিছু ক্লিয়ার হবে। সো দর্পণ নিয়ে যে কথাবার্তাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, সো আপনারা যখন আবার পিডিএফটা দেখবেন তখন এখান থেকে মিলিয়ে নিতে পারবেন, হ্যাঁ। সো আমি কি বলেছিলাম, যে সোজা তৈরি হয়, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য সমান হয়, মানে কোনো বিবর্ধন হয় না, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান হয়, ঠিক আছে। আর প্রতিবিম্বের দৈর্ঘ্য হতে হবে হচ্ছে আপনার হাফ অফ দর্পণের দৈর্ঘ্য, অর্ধেক হতে হবে। তো সবগুলাই বলছি, কিন্তু একটা কথা বলি নাই, সেটা হচ্ছে এই যে 4 নাম্বার লাইনটা, এই কথাটা আমি এখনো বলি নাই। তো এটা একটু পরে বলতেছি ভাই, কারণ এটা নিয়ে একটু পরে কথা আছে। তার আগে আসেন এই প্রবলেমটা সলভ করি। আয়না থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে? জলদি উত্তর করে ফেলেন, আপনাদের জন্য কিন্তু উত্তর আপনাদের করতে হবে। আচ্ছা, খুব ভালো। অনেকগুলো উত্তর পেয়েছি, এবং মাল্টিপল উত্তর পেয়েছি। কেউ কেউ একটা বলছেন, অন্যরা আবার আরেকটা বলছেন। সমস্যা নেই। আচ্ছা, একজন দেখি আবার 5 ফুটও বানিয়ে ফেলেছেন, ভালো। আচ্ছা, দেখলাম আমি 2 ফুট উত্তর পেয়েছি, 4 ফুট পেয়েছি, এই দুইটা আমি মানতে পেরেছিলাম, কিন্তু এক দুইজন দেখলাম যে 5 ফুট উত্তর দিয়েছেন। আমি এই সূত্রটা মানতে পারি নাই, কিভাবে যেন 5 ফুট কিভাবে হয়, আমি দেখি, ব্যাখ্যা করার চেষ্টা করি, 5 আনা যায় কিনা। আচ্ছা, কি বলেছিলাম, আপনি যে দূরত্বে থাকবেন ডি, আয়না থেকেও আপনার বিম্বটা সেই দূরত্বে তৈরি হবে। এবং প্রশ্নেও জানতে চেয়েছে আয়না থেকে আপনি 2 ফুট দূরত্বে আছেন, তার মানে আপনি 2 ফুট দূরত্বে আছেন। আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে?
প্রশ্ন হচ্ছে কোথা থেকে দেখা যাবে, আপনার থেকে নাকি আয়না থেকে? এই হচ্ছে প্রশ্ন, যেটা প্রশ্নের মধ্যে বলা নাই। আপনার থেকে যদি দেখতে চান তাইলে এক কাহিনী, আয়না থেকে যদি হিসাব করতে চান সেটা কিন্তু আর এক কাহিনী। ঠিক কি না? দেখি একটু আপনাদের চিন্তা ভাবনা কি বলে। দুইটা কি এক জিনিস হবে? নেভার, কখনোই না। আচ্ছা, কিন্তু আপনার কাছে প্রশ্নে কি জানতে চেয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না ক্লিয়ারলি। দেখেন, এটা ডাবল মিনিং সম্ভব। আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে। আচ্ছা, কত দূর বলতে এটা কি আয়না থেকে কত দূর নাকি আপনার থেকে কত দূর? আবার আপনার দেখতে চাইলে তো আপনার কাছ থেকেই দেখতে হবে, কে দেখবে তাই না? আপনিই তো দেখবেন। আবার কথা আছে, আপনার পিছনে তো আরো কেউ থাকতে পারে, সেও তো দেখতে পারে, সেও তো ক্যালকুলেশন করতে পারে। সো অনেক কিছু এখানে ঝামেলা আছে। সো এই জন্য উত্তরটা 2 ফিটও হতে পারে, 4 ফিটও হতে পারে। বাট রেগুলার উত্তর যেটা, বা লজিক দিয়ে যদি চিন্তা করি, যেহেতু আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে, সো আয়না থেকেই হিসাবটা করা হয়েছে মোটামুটি ধরে নেওয়া যায় যে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে, যেটা আয়না বলা আছে। আপনার কথা বা আপনি কত দূর থেকে বিম্ব দেখবেন এরকম কোনো কথা বলা নাই। দ্যাটস ওয়াই হয়তো 2 ফুটটাকে উত্তর দেওয়া যেতে পারে। কিন্তু এরপরও কয়েকজন আবার উল্টা লজিক নিয়ে আসবেন, আমি জানি, যে দেখবে কে, দেখবো তো আমি। So, আমি দেখলে তো 2 + 2, তাহলে তো 4 ফুট হয়ে যায় ভাইয়া। সো এটা একটা কনফিউজিং প্রশ্ন, তাও আমরা শুরুতেই এটাই রেখেছি। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা কিন্তু ক্লিয়ার উত্তর আপনি দিতে পারছেন না প্রশ্ন থেকে। আচ্ছা, নাফিসা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এক্সামে আসলে কি দিব। এটাই তো সমস্যা, এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্নই দিবে আপনার জন্য। আপনাকে কনফিউজ করবে, আপনাকে ভুল উত্তর দাগানোর জন্য চেষ্টা করবে। 2টা গ্রুপ তৈরি হয়ে যাবে, এক্সামের পর 2 গ্রুপ এসে হচ্ছে মারামারি করে ফেসবুকে যে আমারটা ঠিক, আরেকজন বলে না আমারটা ঠিক। সো এক্সামে বা পিএসসিতে এরকম টাইপেরই প্রশ্ন আসে। কিন্তু যতদিন পর্যন্ত পিএসসি আপনার কোনো সলভ শিট প্রকাশ না করে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে ওই 44তম বিসিএস এ ওইটার উত্তর কি ছিল, বা 38তম বিসিএস এ ওইটার উত্তর কি ছিল। এটা কেউ জানে না আসলে, হ্যাঁ। সো মুশফিকা বলেছেন 36 বিসিএস এর 2 ফিট দেওয়া ছিল। আচ্ছা, কোথায় দেওয়া ছিল আমি জানি না, কোনো সলভিং বা কোনো আপনার হয়তো কোনো সলভ বা কোনো গাইড বই বা কোনো জায়গা থেকে হয়তো দেখেছেন। কিন্তু আমি কোনো গাইড বই, সলভ বা উত্তরণের বইয়ের কথা বলছি না। আমি বলছি মানসিক দক্ষতার আলোকে বলছি, অর্থাৎ কমন সেন্স কি বলে। আমি কোনো কোশ্চেন ব্যাংকটাকে আমি নর্মালি, কোশ্চেন ব্যাংকটা আসলে মানুষই তৈরি করে। সবার তো মানে ভুল হতে পারে, অনেক সময় কারেক্ট হতে পারে। বাট আপনি চিন্তা করেন যে এটার কিন্তু 2টা উত্তর পসিবল। এইটার সাথে আপনারা কারা কারা একমত? এটা 2টা উত্তর পসিবল, এখানে ক্লিয়ার না প্রশ্নে যে কোত্থেকে বিম্বটা হিসাব করতে বলছে। ঠিক আছে? সো এটা প্রশ্নেও বা তর্কের খাতিরে মেনে নেওয়া যায় যে আয়না থেকে হলে 2 ফিট, আর আপনার থেকে হলে 4 ফিট, দ্যাটস ইট। বাট 5 ফিট হওয়ার কোনো অপশন নাই বা উত্তর সম্ভব না। আচ্ছা আসেন এবার দেখি আরেকটা প্রশ্ন দেখি। এখানে আবার এ খুব ভালো মানুষ, এ বলে দিয়েছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত। এখানে আর কোনো কনফিউশন নাই, এখন বলেন এটা কত হবে। এইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, যেহেতু 5 ফিট দূরত্বে আছে তাহলে আয়না থেকেও 5 ফিট। সো বস্তু থেকে হচ্ছে আপনার আয়না 5, এবং আয়না থেকে বিম্ব আরো 5। সো টোটাল 10 ফিট এখানে বলা আছে। সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে। সো কনফিউশন আসলে ক্লিয়ার করতে চেয়েছিলাম কিন্তু ক্লিয়ার করা কঠিন, তবে তবে আমরা এইটুক অ্যানালাইসিস করতে পেরেছি, সেটা হচ্ছে যদি বস্তু থেকে ডিরেক্টলি বলা থাকে তাহলে তো আমাদের ঝামেলা নাই। আর যদি বলা না থাকে সেক্ষেত্রে আয়না থেকে হিসাব করাটা কিছু ক্ষেত্রে লজিক্যাল। কারণ পিএসসির যারা প্রশ্ন টশ্ন করেন তাদের বেশিরভাগই হচ্ছে ওই মানে গতানুগতিক চিন্তা ভাবনা থেকেই প্রশ্ন করেন। ওকে। মানে কাউকে ছোট করছি না, কিন্তু আসলে পিএসসির প্রশ্নকর্তাদের একটা উদাহরণ দেই। এটাও মানসিক দক্ষতায় আপনাদের কোনো একটা ক্লাসে আমি আলোচনা করব, তাও আজকে বলছি। ধরেন একটা প্রশ্ন এসেছিল, এটা খুবই কমন প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেল? হ্যাঁ, এটা বেশ কয়েকটা পুরনো বিসিএস এ আসছে। তো এটার উত্তর সবসময় থাকে হচ্ছে 9 গুণ। কিন্তু এটার উত্তর কি 9 গুণ হবে? আপনার মানসিক দক্ষতা কি বলে বা আপনার কমন সেন্স কি বলে? সলভ করে দেই, যেহেতু কনফিউশন নিয়ে কথা হচ্ছে, এটা একটু সলভ করে দিই। হ্যাঁ, দেখেন, মনে করেন আপনার বেতন হচ্ছে 100 টাকা, আপনার বেতন 3 গুণ বৃদ্ধি পেল। আবার আরেকজন বলল না, আপনার বেতন 3 গুণ হলো। দুইটা কি সেম কথা বলেন তো? বৃত্ত ভুলে যান, এখন আপনার বেতন নিয়ে কথা বলছি।
ব্যাখ্যা করি, দেখেন। আপনার বেতন 3 গুণ হলো, তার মানে আগে ছিল 100, এখন 3 গুণ হয়েছে, 300 টাকা হয়েছে, বাহ খুব ভালো। আর 3 গুণ বৃদ্ধি পেল, তার মানে আগে ছিল 100, তার সাথে বৃদ্ধি পেয়েছে মানে যোগ হয়েছে কত গুণ, আগের বেতনের 3 গুণ। সো তখন কাহিনী হয়ে যায় এইটা, 100 + 300 = 400। কি এই সেন্সটা কি ক্লিয়ার? একটু রেসপন্স দেখি দ্রুত। এই সেন্সটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনার এই বৃত্ত নিয়ে জীবনে ঝামেলা হবে না। এবার বলেন, বৃত্তের ব্যাসার্ধ ছিল আগে আর, 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে r+3 × r মানে হয়ে যায় 4r। ঠিক আছে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল প্রথমে ছিল হচ্ছে πr², প্রথমে বৃদ্ধি পাওয়ার পর হয়ে যায় π×4r² তার মানে 16πr²। এখন বলেন বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত গুণ? 16π² মাইনাস আগের ক্ষেত্রফল এইটা না, 15 × πr², তার মানে 15 গুণ বৃদ্ধি পেয়েছে না? দেখেন তো, উত্তরটা 15 হওয়া উচিত না? কিন্তু পিএসসির কোনো জায়গাতে, কোনো প্রশ্ন ব্যাংকে, সেটা বিভিন্ন প্রকাশনী হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে, কোথাও আপনি 15 দেখবেন না, দেখবেন 3 গুণ পাইছে, তার মানে 9 গুণ, 4 গুণ হলে 16 গুণ, মানে স্কোয়ার করে দিয়ে ঝামেলা শেষ। সো এইটা হচ্ছে আপনার মানে গতানুগতিক চিন্তা ভাবনা, দ্যাটস ওয়াই এই প্রশ্নগুলো আসলে কনফিউজিং প্রশ্ন। তো সিমিলারলি আয়নার ব্যাপারটাও হচ্ছে কনফিউজিং, আসলে পিএসসি কোনটা যাচ্ছে আমি বলতে পারছি না। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? গুড। আসেন তাহলে চলে যাই হচ্ছে পরবর্তী প্রশ্নে। 12 ফুট একটি বস্তু দেখার জন্য দর্পণের দৈর্ঘ্য ন্যূনতম কত হতে হবে? বলেন, আপনারা উত্তর করেন, অলরেডি নিয়ম শিখাই ফেলছি। হাফ হতে হবে, হাফ ইন্টু বস্তুর যে দৈর্ঘ্য বা মানুষের যে উচ্চতা সেটা আর কি। সো হাফ ইন্টু 12 হচ্ছে 6 ফিট, ভেরি ইজি। এগুলো খুব সহজ, এত সহজ দিবে না। আচ্ছা, এবার আসেন প্রতিবিম্ব নিয়ে কথাবার্তা বলবো। তো বারবার বলছিলাম যে আজকে প্রতিবিম্ব এমনভাবে শিখাবো এই জীবনে আর ভুল হবে না। সো এই 4 নাম্বার লাইনটাতে আমরা আবার একটু ব্যাক করি। বিম্বের হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয়, অর্থাৎ ডান পাশ হয়ে যায় বাম পাশ এবং বাম পাশ হয়ে যায় ডান পাশ। এটা হচ্ছে আয়নায় প্রতিবিম্বের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চিন্তা করি তো এরকম ডান পাশ বাম পাশ হয় কি না আদৌ। আচ্ছা এইভাবে দেখি, দেখেন, বাস্তবে এ বি সি ডি থেকে শুরু করে এম পর্যন্ত, বা বাস্তবে এ যেভাবে দেখা যায়, আয়নায় এ কি এভাবে দেখা যায়? একটু চিন্তা করি, জাস্ট কমন ভাবে চিন্তা করি। বা সি এভাবে দেখা যায় কিনা? হ্যাঁ, এভাবেই দেখা যায় আসলে, আয়নায় প্রতিবিম্বগুলো এভাবেই হয়। সো কোন বস্তুটা বা কোন বর্ণটা বা কোন অক্ষরটা বা কোন সংখ্যাটা আয়নায় কিভাবে দেখা যায়, এটা কি তাহলে আমি মুখস্থ করব এখান থেকে? না, কোনো মুখস্থ আমরা করব না, আগেই মুখস্থকে বাদ দিলাম। আচ্ছা, যেটা করব সেটা এখন আপনাদেরকে সুন্দর করে আগেই দেখাই দিই, প্রশ্নের মাধ্যমে শিখব। আপনাদের সবার হাতের সামনে খাতা আছে? প্লিজ খাতা একটা নেন, খাতা লাগবে, তা না হলে আমি শিখাতে পারবো না। দ্রুত ভাইয়া, চটজলদি খাতা সামনে নেন। খাতা সামনে নেওয়ার পর এই রোজ অক্ষরটাকে আপনি আপনার খাতায় লেখেন, ROSE। এই যে মনে করলাম এইটা আপনার খাতা, খাতার বাইন্ডিং তো এখানেই থাকে না? আচ্ছা, এবার যেটা করবেন, সবাই লিখছেন? আচ্ছা, লিখে থাকলে খুব ভালো। এবার খাতার পৃষ্ঠাটাকে উল্টান, এই পৃষ্ঠাটাকে এই পাশে টেনে নিয়ে আসেন, জাস্ট পৃষ্ঠা উল্টান। এবার দেখেন যে আপনার আগের পৃষ্ঠায় বা পৃষ্ঠার অপর সাইডে রোজ লেখাটা কেমন দেখাচ্ছে। আপনি বিপরীত সাইড থেকে দেখতে পাবেন ডেফিনেটলি, বা ছাপ বোঝা যাবে কেমন দেখাচ্ছে, সেইটাই আপনার উত্তর। দেখি এবার সবাই উত্তর দেন। ও রাইট, 3 নাম্বার উত্তর সবাই দিয়েছেন। সো তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? খাতার উপর আপনার তো নর্মালি আপনার প্রশ্ন দেওয়া থাকবে এভাবে, তাই না? প্রশ্নেই তো লেখা থাকবে সাপোজ যে রোজের আয়নার বিম্বটা কত। তা আপনি করবেন কি, প্রশ্নটার পৃষ্ঠা উল্টায় ফেলবেন, উল্টা করে দেখবেন যে রোজটা কেমন দেখা যাচ্ছে, যেটা যেরকম শেপ দেখা যাবে অপশন ওইটা খুঁজবেন, ABCD যেটা হবে সেটাই উত্তর। ঠিক আছে? সব দর্পণ সেম জিনিস, দর্পণ প্রতিবিম্ব হলেই পৃষ্ঠা ডান থেকে বামে উল্টায় ফেলবেন, ব্যাস, তারপরে দেখবেন কেমন দেখাচ্ছে, তাহলে আপনার সব প্রতিবিম্ব হবে সিমিলার। মেমোরি লিখে ফেলেন খাতায়, মেমোরি লিখে তারপর বলেন বা উল্টায় দেখেন যে কেমন দেখা যাচ্ছে, উল্টায় ফেলেন পৃষ্ঠা, তারপর উত্তর করেন।
বাহ, 100% কারেক্ট অ্যান্সার দিচ্ছেন আপনারা। তাহলে তো হয়ে গেছে, দর্পণের প্রতিবিম্ব শেখা শেষ। কি কেমন লাগলো এই টেকনিক? ভুল হবে কোনো দিন কি মনে হয়? কোনো কিচ্ছু মুখস্থ করবেন না, একটা কিছুও মুখস্থ করবেন না, জাস্ট প্রশ্নের পৃষ্ঠাটা উল্টাই দিবেন, তারপরে যেটা দেখবেন সেটাই হচ্ছে আপনার উত্তর দর্পণের ক্ষেত্রে। সেখানে যদি ইংরেজি লেটার হয়, ABCDEFGH যা হয় হোক, ইংরেজি স্মল লেটার হতে পারে, ছোট ABCD ডাজেন্ট ম্যাটার, ইংলিশ লেটার হতে পারে 1 2 3 4 5 6, নো প্রবলেম, বাংলা অক্ষর হতে পারে 1 2 3 4 5 6, বাংলা বর্ণ হতে পারে ক খ গ ঘ উম চ, ঠিক আছে, যা মন চাই হতে পারে, আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, খালি পৃষ্ঠাটা উল্টাবেন, যেটা দেখতে পাবেন সেইটার মধ্যে সেটা অপশনে খুঁজবেন, অপশনে যেখানে পাবেন সেটাই আপনার উত্তর। ঠিক আছে, দেখেন আরেকটা আমরা চেষ্টা করি। এই জিনিসটা, এটা আপনি খাতায় লেখা একটু কঠিন, কারণ সবগুলা হচ্ছে আপনার যেহেতু সুন্দরভাবে লেখা নাই, তারপরও এই জিনিসটা একটু খাতায় লেখেন প্লিজ। কিং কর্তব্য বিমূঢ়, কিন্তু একটু উল্টা পাল্টা লেখা আছে, আমরা একটা বাংলা করি এখন। লিখে ফেলেন, কয় রশ্মি অনস্বর, কটা তারপরে উল্টা করে লেখা আছে, আবার রয় তটা ঠিক মতো আছে, ব জফলা ঠিক মতো আছে, হুম, আবার রশ্মি ঠিক আছে কিন্তু বটা উল্টা হয়ে গেছে, আচ্ছা মু ঠিক আছে, আবার এই রটা উল্টা হয়ে গেছে। আচ্ছা এইভাবে একটু লেখেন, লিখে পৃষ্ঠাটা উল্টান, উল্টিয়ে যেটা পাবেন সেটা আপনার উত্তর। তারেক ভাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আরাফাত দিয়েছেন, তিন্নি দিয়েছেন, গুড। সোহাগ ভাই সবার হয়েছে, আরো অনেকে দিয়েছেন, সবার নাম পড়তে পারছি না, দেখতে পাচ্ছি আমি সবারই। সো অপশন বি হচ্ছে সবাই উত্তর লিখছেন, তার মানে দেখেন আপনারা ধরে ফেলছেন কি করতে হবে। সো এইটা হচ্ছে মানে কি বলবো, মানে ওস্তাদের উপর আর কি বাটপারি করতে হবে, যে প্রশ্ন দিয়ে দিবে আপনাকে পিএসসি, সেই প্রশ্নে তো লেখা থাকবে, সেটা উল্টায় ফেলবেন, কাজ শেষ। সো দর্পণ প্রতিবিম্ব নিয়ে আপনার আর কোনো চিন্তা নাই, যত প্রশ্ন আসবে সব আপনি করতে পারবেন এইভাবে। ওকে, যেমন পোল কোশ্চেন 1 আমি লঞ্চ করে দিচ্ছি না, কিন্তু এটার উত্তর হবে 1 নাম্বারটা, কারণ এটা লিখে পৃষ্ঠে উঠলে আপনি পেয়ে যাবেন প্রথমটা। ওকে, সো তার মানে কি দর্পণ প্রতিবিম্বকে আমরা কিচ্ছু শিখবো না? হ্যাঁ, একটা জিনিস শিখবো, সেই জিনিসটা হচ্ছে কিছু অক্ষর আছে বা কিছু লেটার বা ডিজিট আছে যেগুলো হচ্ছে প্রতিফলিত হওয়ার পরও কোনো পরিবর্তন হয় না, মানে তারা হচ্ছে আপনার প্রতিসম, সিমেট্রিক্যাল ইংরেজিতে যদি বলি। এই প্রতিসম হচ্ছে, মানুষ একটা প্রতিসম প্রাণী। আচ্ছা সরি টু সে, চিন্তা করার দরকার নাই, মানুষকে যদি একদম টপ টু বটম ফেরে ফেলেন বা কেটে ফেলেন, সেক্ষেত্রে কি হবে, এই বাম সাইডে যা থাকবে ডান সাইডেও একই জিনিস থাকবে, একটা চোখ একটা হাত একটা পা, তাই না, এরকম টাইপের আর কি। সো এই প্রতিসম জিনিসগুলা হচ্ছে, যেহেতু দুই সাইডেই সমান বা একই রকম জিনিস থাকে, এই জন্য ডান বাম করলেও পার্থক্যটা বোঝা যায় না। যেমন এ, এ কে আপনি মাঝখান দিয়ে কেটে ফেলেন, দেখেন এই বামের অংশটাও যতটুকু ডানের অংশটাও সেম, কোনো পার্থক্য পাচ্ছেন, ইয়েস অর নো? বা ও কেটে ফেলেন মাঝখান দিয়ে, দেখেন সেম। এম মাঝখান দিয়ে কাটেন, দেখেন সেম, দুই পাশে কোনো পার্থক্য নাই। সো এই জিনিসগুলার আয়নায় প্রতিফলিত হওয়ার পরেও কোনো পরিবর্তন হয় না, এ কে এর মতোই লাগে, ও কে ওর মতো লাগে, এম কে এম এর মতো লাগে। সেরকম কয়েকটা বর্ণ আছে যেগুলা প্রতিফলিত হওয়ার পরও পরিবর্তন হয় না। সো এরকম প্রশ্ন আসতে পারে অনেক সময়, নিচের কোন শব্দটির আয়নায় প্রতিফলনের পরও কোনো পরিবর্তন হবে না। ধরেন অপশন দেওয়া আছে একটা এরকম, OTTO, এইটা হবে তখন আপনার উত্তর, কারণ OTTO সবগুলাই হচ্ছে আপনার বিম্ব হওয়ার পরেও একই রকম দেখা যাবে, সো আয়নার কোনো পরিবর্তন হয় না। সো এইটা একটু মনে রাখবেন যে কোনগুলা প্রতিসম, তাহলেই হবে। ওকে, আবার এটা মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই, আপনি নিজেও তো এই যে দুই ভাগে ভাগ করে দেখতে পারেন কোনটা প্রতিসম কোনটা প্রতিসম না। যদি এরকম ভাগ করার পর সেম পান তাহলে বুঝবেন এটা প্রতিসম। সো আলটিমেটলি একই কথা, কোনো কিছু আমরা মুখস্থ করব না। ক্লিয়ার? আয়নার প্রতিবিম্ব। ওকে, রাইসেল ভাই বলেছেন পেজের যে কোনো জায়গায় লিখলে হবে কিনা, ডেফিনেটলি ভাইয়া, যে আপনি একটা পৃষ্ঠার যে কোনো অংশে লেখেন নো প্রবলেম। এই রোজটাকে আপনি উপরে লেখেন, নিচে লেখেন, ডানে লেখেন, বামে লেখেন, চিপায় লেখেন, আর যেখানেই লেখেন, যেখানেই লিখবেন না কেন পৃষ্ঠা উল্টালেই আপনি ওই রোজের আয়নার প্রতিবিম্বটা বিপরীত পাশ থেকে দেখতে পারবেন। সো দ্যাটস ইট, হয়ে গেল আমাদের দর্পণের প্রতিবিম্ব। তাহলে পানির প্রতিবিম্ব কি হবে? আপনি তো ভাই দর্পণ নিয়ে খুব বুঝাইলেন যে নিনজা টেকনিক আর কিছু শিখতে হবে না, তাহলে পানিটা পারলে একটু দেখান তো। আচ্ছা পানি আপনাদেরকে দেখাচ্ছি, পানি নিয়েও টেনশন নাই, আমরা সব দেখবো, হ্যাঁ। আচ্ছা পানির প্রতিবিম্বটা হচ্ছে আরো মজা,
আগে পানিটা শিখে নিই, তারপরে আবার দর্পণে আসবো। খেয়াল করেন, পানিতে ইংরেজি শব্দের প্রতিবিম্বের একটা রূপ দেখানো হয়েছে। নর্মালি কি হয় আপনি একটু যদি চিন্তা করেন, মনে করেন আপনি একটা পুকুরের সামনে গেছেন, একটা নদীর সামনে গেছেন, বা সাগরে গেছেন, সি বিচে গেছেন। সেখানে কি হয় বলেন তো? আপনি আকাশের বিম্বটা দেখতে পান না পানিতে? ইয়েস অর নো? আচ্ছা, তার মানে আপনার পানির উপরে থাকা কোনো কিছুর বিম্ব আপনি পানির উপর দেখতে পাচ্ছেন, তার মানে আমি বুঝতে পারতেছি যে উপর চলে আসে নিচে। ব্যাপারটা এরকম না? উপর থেকে সেটা নিচে চলে আসে, বা নিচ থেকে উপরে চলে যায় যদি উল্টা কথা বলি। সো এখানেও আমরা সেই পেজ টেকনিক অ্যাপ্লাই করব। দর্পণের ক্ষেত্রে আমরা পেজ টেকনিক অ্যাপ্লাই করেছিলাম ডানে বামে, ডান থেকে বাম, বাম থেকে ডান, মানে পৃষ্ঠা উল্টানোর মতো। এবার করব একটু উল্টা কাজ, এবার উপর নিচ করব। ডাক্তাররা কিছু প্যাড ইউজ করেন, দেখেছেন? এই ডাক্তারদের প্যাডে আঠা লাগানো থাকে উপরে, বা স্পাইরাল বাইন্ডিং করা থাকে উপরে। ওনারা এরকম নোটবুকের মতো উপরের দিকে পৃষ্ঠা উল্টান। দেখছেন কিনা? ইয়েস অর নো? আপনারাও তো করেছেন হয়তো। আচ্ছা, গুড, ভেরি গুড। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে পৃষ্ঠাটা এইভাবে উল্টাতে হবে, উপর থেকে নিচে, এখন আর ডান থেকে বামে উল্টালে হবে না। সো আপনার যে খাতাটা আছে, ওকে, এই খাতাটায় আপনি মনে করেন খাতাটাকে এখানে স্পাইরাল করা থাকে, তাই না? আপনি খাতাটাকে ঘুরিয়ে ফেলেন একবার। মনে করেন খাতাটা এখন স্পাইরাল এখানে আছে, মানে একবার জাস্ট ডান থেকে বামে ঘুরান। বুঝাইতে পারলাম কিনা? খাতাটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসেন। আনসেন? না বুঝতে পারলে আবার বলেন, আমি আবার বলবো। খাতাটা নর্মাল কন্ডিশন ছিল, যেটা হচ্ছে আপনার হরিজন্টাল বা ভার্টিক্যাল, সেখান থেকে আপনি ল্যান্ডস্কেপে নিয়ে আসেন। আরে মোবাইলের কথা চিন্তা করেন, এই তো ভালো কথা বলছেন তারিক ভাই। মোবাইলে কি আপনি লম্বা করে ছবি তুলেন না, তারপর আবার এরকম মোবাইলটারে আড়া করে ছবি তুলেন না, আড়াআড়ি ল্যান্ডস্কেপে তুলতে বলেন, ছবি সুন্দর আসবে। ওরকম করেন না ভাইয়া পুরা? তো ওই জিনিস চিন্তা করেন না, মোবাইল ছিল লম্বা, এখন এটাকে আড়াআড়ি করে ফেলেন। খাতা ছিল লম্বা, খাতাটাকে আড়াআড়ি করেন। এবার বুঝছেন? মুশফিকা, আপনাকে বলছি, আপনি যেহেতু কমেন্ট করেছেন বুঝতে পারেননি। ওকে, গুড। এবার আপনি মনে করেন শব্দটাকে লিখবেন, সাপোজ রোজ, এভাবে লেখেন। লিখে এবার পৃষ্ঠা উল্টায় ফেলেন। পৃষ্ঠা উল্টায় দেখেন রোজটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা টিনা আপু, ওয়েট করেন, আগে আগে বুঝেন, আমি সব বুঝাই দিব, পরীক্ষায় কেমনে করবেন তাও শিখাবো, ডাজেন্ট ম্যাটার, আপনি চিন্তাই করেন না। সো আসেন একটা করি, তাহলে বুঝতে পারবো। ব্রিজ, খাতা ছিল নর্মাল, আড়াআড়ি করে ফেলেন খাতাটাকে। এরপর যে কোনো এক জায়গায় এই ব্রিজটা লেখেন, লেখে নর্মালি পৃষ্ঠাটা উল্টান। দেখেন কেমন দেখা যাচ্ছে ব্রিজকে, তারপর উত্তরটা বলেন। সরি, আমি একটু মুছে দিচ্ছি, হয়তো অপশনটা ঢেকে গেছে কোনো কারণে। আমি অপশনটা ঢেকে মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার বলেন। খাতাটা আড়াআড়ি করেন, ব্রিজ লেখেন, এই হচ্ছে স্পাইরাল, তারপর পৃষ্ঠটা জাস্ট উল্টায় দেখেন কেমন দেখা যাচ্ছে ব্রিজটাকে। ভেরি গুড, ধরতে পেরেছেন অনেকেই, কিন্তু এক দুইজন একটু ভুল করেছেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এখনো তাহলে কনফিউশন ক্লিয়ার হয়নি। ওকে, দাঁড়ান আমি আবার নতুন করে আপনাদেরকে বলি। কয়েকজন ধরতে পেরেছেন ঠিক মতো, কয়েকজন ধরতে পারেননি। সো যেহেতু প্রবলেম হয়েছে, আসেন আমি প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি। আগে দেখেন, খাতার টেকনিক আর একটু পরে আসি, একদম নর্মালি বলি। দেখেন, ব্রিজ, BRIDGE, এর পানিতে প্রতিচ্ছবি কেমন হবে? ওকে, পানিতে প্রতিচ্ছবি কেমন হবে? এখন কথা হচ্ছে পানিটা তো আর উপরে থাকবে না, পানিটা থাকবে হচ্ছে নিচে, তাই না? এভাবেই তো চিন্তা করতে পারি যে ব্রিজটা আছে পানির উপরে, আমরা পানিতে একটা বিম্ব দেখতে চাই, ব্যাপারটা এরকম চিন্তা করি। আসেন একটু লজিকটা বুঝাই, তারপরে আমি আবার খাতা উল্টায় বুঝাচ্ছি। দেখেন আগে, সো এটার হচ্ছে আপসাইড ডাউন হবে। আগে কি বলেছিলাম যে পানিতে আমরা কোনো বিম্ব দেখলে আপসাইড ডাউন হয়।
মানে উপর চলে যায় নিচে, নিচ চলে যায় উপরে, এরকম একটা ব্যাপার। সো এখানে যেহেতু প্রতিটা বর্ণ আমার উপরে আছে, সো প্রতিটা বর্ণ আমার মাথা নিচে হয়ে যায়, মানে উপরের মাথাটা চলে আসবে নিচে, আর নিচের মাথাটা চলে যাবে হচ্ছে আপনার উপরে। ব্যাপারটা কি এরকম না? দেখেন তো, বিটা এই হয়ে যাবে না? এরকমই তো। আইটা কি হবে? আই হয়ে যাবে এরকম। কথার কথা বলছি, ই হবে কেমনে? ই হয়ে যাবে এরকম, এই যে এরকম। সো এই কমন সেন্সটা একটু মাথায় রেখে এবার আপনি খাতার টেকনিকটাতে আবার আসেন। মনে করেন আহ, আমি তো পৃষ্ঠা উল্টাইছি উপরের দিকে, এখানে নিচের দিকে আসলে উল্টাইতে হবে। আমরা একটু অন্যভাবে করি। মনে করেন খাতাটাকে হরিজন্টাল ছিল প্রথমে এইভাবে। হুম, আসেন আমরা আবার অন্য কালে দিয়ে দেখাই। খাতাটাকে এইভাবে করে ফেলেন, স্পাইরালটা নিচে রাখেন, তাহলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই আমি জানি অপশন সি দিয়েছেন, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন, ভেরি গুড। অন্যদের জন্য বলছি, খাতাটাকে এখন এভাবে করেন, করার পর এখানে ব্রিজ লেখেন, লেখার পর পৃষ্ঠাটা এই পাশে উল্টান, উপর থেকে নিচে নিয়ে আসেন। এবার দেখেন তো হয় কিনা, যারা ভুল উত্তর দিয়েছেন সি বাদে। এবার দেখেন হয় কিনা। সি বাদে যারা অন্য উত্তর দিয়েছেন, যেমন হ্যাঁ সোনিয়া আপু কারেকশন করে দিয়েছেন, থ্যাংক ইউ। আবু বকর ভাইকে বলছি, বা মুশফিকা আপুকে বলছি, দেখেন এখন হয়েছে কিনা। রাইট, হ্যাঁ হয়েছে। আবু বকর ভাই মিলেছে, দেখেন তো, একটু রেসপন্স করেন। ওকে, গুড। তাই তো মিলে গেছে। আসেন আরেকটা করি, আরেকটা করি, আরেকটা করলে বুঝবেন। আমি আপনাদেরকে দিচ্ছি, আমি আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ। মনে করেন আপনি এটার পানির প্রতিবিম্ব লিখবেন। সাপোজ মনে করেন হচ্ছে কোন একটা, জাস্ট মনে করেন এই যে এইটাই লিখি, আমরা আমরা উত্তরণের নাম লিখি, হ্যাঁ, মনে করেন উত্তরণ, এটাই আমরা লিখছি। এইটার পানির প্রতিবিম্ব, অলওয়েজ পানির প্রতিবিম্বটা হয় কোথায় জানেন? কারণ জিনিসটা থাকে উপরে। আমরা আকাশের প্রতিবিম্ব দেখি পানিতে, মানে উপর থেকে নিচে নেমে আসে। সো লেটারটা আছে উপরে, পানি হচ্ছে আপনার নিচে, সেই পানির মধ্যে আমি বিম্ব দেখতে পাবো। সো আমার তখন খাতাটাকে চেঞ্জ করতে হবে। নর্মালি খাতা থাকে এইরকম ভাবে, স্পাইরাল, এখানে খাতাটাকে আমি নিয়ে নিব হচ্ছে এইভাবে, স্পাইরালটা নিচের দিকে রাখবো, বা এই অংশটা যেখান থেকে উল্টাই আর কি। এরপর উত্তরণটা খাতার যে কোনো অংশে একটু ছোট করে লিখে ফেলবো, লিখে পৃষ্ঠাটা উল্টায় নিচের দিকে নিয়ে আসবো। এবার দেখবো যে বিপরীত সাইড থেকে উত্তরণটাকে কেমন দেখা যায়। এখন দেখেন উত্তরণের উত্তরটা আপনার কি দিবেন, কেমন দেখা যাচ্ছে বলেন। আমি জানি আমার কাছে আছে কেমন হবে, আমি সেটা বলছি, আপনারা দেখেন কেমন দেখা যাচ্ছে। এরকম কিনা দেখেন তো, মিলছে কিনা একটু দেখেন। সোহাগ ভাই রেসপন্স করেছেন, বাকিরা বলেন আমি যেটা লিখেছি সেরকম হয়েছে কিনা। আচ্ছা, এনটা মনে হয় একটু ডিফারেন্ট হয়েছে, সরি আমি এন ঠিক মতো লিখতে পারি নাই। হ্যাঁ, বাকিগুলো মিলছে কিনা বলেন, আর এনের চিন্তা করেন না, সব মিললে এনও মিলবে। বাহ, সবাই মিলে গেছে, গুড, তাহলে তো হয়ে গেছে। এই তো বুঝে ফেলছেন। ব্যাস, ডান। আসেন আমরা এখন সামারি করব। সামারি হচ্ছে দর্পণের ক্ষেত্রে খাতার যে কোনো অংশে আমি লিখবো, লিখে বাম থেকে ডানে খাতাটাকে পৃষ্ঠা উল্টাবো, এক পৃষ্ঠা উল্টায় দেখবো যে কি হচ্ছে। সাপোজ টেক্সটগুলাকে হবে একদম নর্মালি, এটার কোনো ঝামেলা নাই, দর্পণ সবার কাছে ক্লিয়ার আই হোপ। কিন্তু পানির ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। পানির ক্ষেত্রে হচ্ছে যেহেতু বিম্বগুলা সবসময় নিচের দিকে হয়, যেমন আকাশের বিম্ব আমি পানিতে দেখতে পাই, বা পুকুরের পানিতে বা সাগরের পানিতে দেখতে পাই, তার মানে উপর থেকে নিচে হচ্ছে পৃষ্ঠে উল্টাইতে হবে। সো খাতাটাকে তখন আমি করে ফেলবো এইভাবে, মানে স্পাইরালটা এভাবে থাকবে, এবং লিখবো আবার হরিজন্টালি, সাপোজ এ বি সি, লেখার পর পৃষ্ঠাটাকে উপর থেকে নিচের দিকে মানে এই দিকে উল্টায় ফেলবো। যে বিম্বটা দেখবো সেটাই হচ্ছে আপনার পানির বিম্ব। সো দর্পণ এবং পানি, এই দুইটা আলহামদুলিল্লাহ হয়েছে কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা, লাস্ট বার বলছি, দেখেন এবার। ব্যাস, থ্যাংক ইউ।
ধন্যবাদ সবাইকে, কাজ হয়ে গেছে। আপনার আর দর্পণ পানি নিয়ে আর টেনশন হবে না, কোনো সমস্যা নেই। আসেন। পানির প্রতিবিম্ব ভাই বাস্তব না ভাই, পানিতেও অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, মনে এটা হচ্ছে পানির উপর ভাসতেছে এরকম মনে হয়, আসলে হচ্ছে এটাও একটা অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা আসেন, এবার আমরা দর্পণের মধ্যে দুই একটা একটু অন্যরকম জিনিসপত্র দেখব। এর মধ্যে একটা হচ্ছে আপনার ঘড়ি। তার আগে আমরা একটু সংখ্যার প্রতিবিম্ব দেখে ফেলি দর্পণে। এর মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, এগুলো হচ্ছে যারা আমার এই টেকনিক ফলো করবে না তাদের জন্য। তারা হচ্ছে এই বিম্বগুলো মুখস্থ করবে। সো কোনো দরকার নাই বিম্ব মুখস্থ করার। আচ্ছা, এটার আয়নার রূপ কোনটা হবে আপনারা আশা করি বুঝতে পারবেন। জাস্ট খাতার মধ্যে লেখেন এইভাবে, উল্টায় ফেলেন, পেয়ে যাবেন আয়নায় কেমন দেখা যায়। সো এটার উত্তরটা কি হবে সেটা একটু বলে দিচ্ছি। এটার উত্তরটা হবে হচ্ছে আপনার 2 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা, আসেন এবার যেটা দরকার সেটা আমরা কাজের কাজ করি। ঘড়ির মধ্যে আয়নার প্রতিবিম্বর একটা প্রশ্ন চলে আসে, ঘড়ি রিলেটেড। এটা আমাদেরকে একটু বুঝতে হবে, সলভ করতে হবে, এই জন্য আলাদা করে বলতেছি, দেখেন খেয়াল করে। একটি ডিজিটাল ঘড়ি এবং অ্যানালগ ঘড়ি, দুই রকম ঘড়ি আছে। ডিজিটাল ঘড়ি হচ্ছে যে ইলেকট্রিক ঘড়ি যেগুলো আর কি, সেখানে হচ্ছে এরকম টাইমারের মতো করে টাইম উঠে। আর অ্যানালগ ঘড়ি হচ্ছে মাসাল্লাহ ওই আগেরকার গোল ঘড়িগুলা বা চারকোনা ঘড়িগুলা, যেখানে 12টা কাটা থাকে, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত, তাই না? সো এর মধ্যে ঘন্টার কাটা মিনিটের কাটা এরকম থাকে আর কি। সো আমাদের সব ধরনের ঘড়ি সরি, আমাদের সব ধরনের ঘড়ি দেখতে হবে, প্রথমে ডিজিটালটা দেখি। ডিজিটালে হচ্ছে একটা ঘড়ির আয়না চিত্র দেওয়া আছে এইটা। সো এই আয়না চিত্রটাকে আপনি খাতায় লিখে ফেলেন, বা প্রশ্ন তো লেখা থাকবে, ঠিক আছে? এবার এইটা সুন্দর করে উল্টায় ফেলেন, পৃষ্ঠা উল্টায় দেখেন তো কি দেখা যাচ্ছে, কত বাজে আসলে। এইটা সহজ, যেহেতু ডিজিটাল ঘড়ির মধ্যে হচ্ছে সংখ্যা আছে, আমরা তো সংখ্যার কাজ করে ফেলছি অলরেডি। রাইট, 12টা 10 বাজে। কি বুঝতে পারছিলে সবাই? একই জিনিস, কিন্তু জাস্ট ঘড়ির সময় বলা আছে আর কিছুই না, 12টা 10। হুম। কিন্তু এই সেম জিনিস আপনার অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে মিলবে না ভাই, অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে ঝামেলা আছে। অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে কাঁটাগুলো কোথায় অবস্থান করছে। মনে করেন আপনার একটা প্রশ্ন এরকম দেওয়া আছে যে অ্যানালগ ঘড়িতে এতটা বাজে। দেখেন, একটা দেয়াল ঘড়িতে 1টা 15 মিনিট দেওয়া আছে, আয়নায় কত দেখা যাবে, তার মানে আপনার অ্যানালগ ঘড়ির কথা বলা আছে। দেয়াল ঘড়ি মানে অ্যানালগ ঘড়ি। 1টা 15, ধরলাম এইটা 12, এইটা 6, এইটা 9, এইটা 3, এইটা 1 2 4 5। আচ্ছা, আর দরকার নেই। 1টা 15, তার মানে ঘন্টার কাটা থাকবে হচ্ছে এক বরাবর, আর 15 মানে 5 10 15, মিনিটের কাটা থাকবে হচ্ছে এই বরাবর। কিন্তু প্রশ্ন আছে ভাই, ঘন্টার কাটা কি এই এক বরাবর থাকবে নাকি একটু আটপিস হয়ে থাকবে, এটা একটু আমাকে বলেন তো। আমাকে একটু বলেন ভাই, যে ঘন্টার কাটা কি 1টা 15 সময় একদম এক বরাবর থাকবে না একটা আটপিস হয়ে থাকবে? এইটা হচ্ছে ভাই আপনার একটা বাজা। একটা বাজা মানে ঘন্টার কাটা স্ট্রেইট এক বরাবর, মিনিটের কাটা হচ্ছে 12 বা 60 বরাবর। এরপর এই মিনিটের কাটা যখন আস্তে আস্তে করে 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 এই 15 পর্যন্ত আসবে, ঘন্টার কাটা কি ঘুমায় থাকবে? না ভাই, ঘন্টার কাটাও তো হচ্ছে এই পুরা অংশের 1/4 অতিক্রম করে একটু সরে আসবে। কারণ 15 মিনিট মানে 1 ঘন্টার 4/1 ভাগ। কি তাই না? লজিক তো এটাই বলে। সো এককে আমরা ঠিকমতো লিখতে পারি না, বা ঘন্টার কাটাটা ঠিকমতো আমরা দিতে পারি না, আমাদের কাবার দিতে হবে। 1 এবং 2-এ একটু মাঝামাঝি এরকম একটা বরাবর থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আপনার দেয়াল ঘড়িতে বাজতেছে। তো আয়নার প্রতিবিম্ব দেখতে গেলে আমাদের কি করতে হবে, এই ঘড়ির এই জিনিসটাকে আমার খাতায় আঁকতে হবে। আঁকেন। আঁকার পরে প্লিজ একটু আঁকেন সবাই। পৃষ্ঠাটা উল্টায় দেখেন তো কি দেখতে পাচ্ছেন। দ্রুত একটু আঁকেন, সময় দিচ্ছি, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে সব। কি দেখতে পাবেন সেটাও আমি আঁকতেছি। আচ্ছা, তারেক ভাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। সৌম্য দিয়েছেন ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। সোহাগ ভাই দিয়েছেন, কয়েকজন দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা দেখবেন কি সেটা বলি। আপনারা দেখবেন হচ্ছে আপনার যে এইটা হচ্ছে আপনার এরকম একটা জায়গাতে ঘন্টার কাঁটাটা আছে, ঠিক কিনা দেখেন। আর মিনিটের কাঁটাটা আছে এইখানে, এরকম না? ইয়েস অন্য।
সবাই ইয়েস বলছেন। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন আসে ভাইয়া, এই যে 12, এই 12কে আমি দেখছি এইভাবে, এই এককে দেখছি আমি তো এইখানে, তাই না? তাইলে এইটা 10টা 45 উত্তর কেন হবে? এখানে তো আমি এক এই পাশে দেখছি। এইখানে একটু কাহিনী আছে ভাই। আপনার ঘড়ি যখন প্রশ্নে আসবে দর্পণ প্রতিবিম্ব, তখন পৃষ্ঠা উল্টায় শুধুমাত্র কাটার অবস্থানটা দেখবেন কোথায় আছে। আর এই যে 12 উল্টায় যায় না, এটাকে ভুলে যাবেন। এটাকে সহজ 12 মনে করবেন, এটাকে আবারও এক মনে করবেন, দুই মনে করবেন, তিন মনে করবেন, চার মনে করবেন, সাত আট, মানে এই সংখ্যাগুলা চেঞ্জ করবেন না। এইটাকে 11ই রাখবেন। তাইলে দেখেন 10টা 45 বাজতেছে। কি আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা একটা এক্সেপশনাল কেস। আপনি শুধুমাত্র কাঁটার অবস্থানটা চেঞ্জ দেখবেন, কিন্তু এই যে ঘন্টা সূচক যে চিহ্নগুলা বা সংখ্যাগুলো আছে 1 2 3 4 5, এগুলাকে পরিবর্তন করতে যাবেন না, এগুলাকে সেম রাখবেন। প্রশ্ন হচ্ছে কেন রাখবো? কারণ হচ্ছে আদারওয়াইজ আপনি কত বাঁচতেছে সেই সংক্রান্তে যে আপনি একটা ভুল ইনফরমেশন পাবেন, সেটা আপনি তখন পাবেন না যদি চেঞ্জ করে ফেলেন। আপনি যদি চেঞ্জ করে ফেলেন তাহলে এক থাকার কথা হচ্ছে এই জায়গাটাতে 11-র জায়গায়, দুই থাকার কথা হচ্ছে 10-এর জায়গায়, তাই না? কিন্তু তাহলে তো কোনো সময় হয় না, উল্টা হয়ে যায়। সো আয়নার মধ্যে আপনি যখন কোনো দেয়াল ঘড়ি দেখেন, আপনার একটা দৃষ্টি বিভ্রম হয়। এই দৃষ্টি বিভ্রমটাকে ক্লিয়ার করার জন্যই আপনি একটা ভুল সময় দেখতে পাবেন। ওই ভুল সময়টা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি এই 12 1 2 এগুলার আপেক্ষিক অবস্থানটাকে পরিবর্তন করবেন না। তখনই আপনি এই 10টা 45 সময়টা পাবেন। তা না হলে কিন্তু পাবেন না। আমি বুঝাতে পারছি কিনা ভাই? 1 থেকে 12কে চেঞ্জ করবেন না, শুধুমাত্র খাতায় এঁকে পৃষ্ঠাটা উল্টায় দেখবেন যে ঘড়ির কাঁটার কি পরিবর্তন হয়েছে। কাঁটার পরিবর্তনটা করেই আপনি আবার 1 থেকে 12 পর্যন্ত সুন্দর মার্ক করে দিবেন। তাইলেই দেখবেন আপনার 10টা 45 সময়টা আপনি পেয়ে যাবেন, আদারওয়াইজ পাবেন না। রিমি, আপনাকে আবারও বলছি, কোনো সমস্যা নাই। আপনি পৃষ্ঠা উল্টাইলেন না দর্পণ প্রতিবিম্বের জন্য যে টেকনিক শিখালাম, এই ঘড়ি এরকম আঁকার পর পৃষ্ঠা উল্টায় ফেলবেন। উল্টানোর পরে আপনার কিন্তু এই 1 2 থেকে 12 পর্যন্ত উল্টায় যাবে অপোজিট সাইডে, কিন্তু এই সংখ্যাগুলোকে আর উল্টানো যাবে না। আপনি উল্টাবেন শুধুমাত্র এই কাটা দুইটার অবস্থানকে, আর সংখ্যাগুলোকে 1 থেকে 12 আগের মতোই রাখবেন। তাইলে দেখবেন আপনি 10টা 45 বা ভুল সময়টা পাবেন। ঠিক আছে? আশা করি এবার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এটা তো গেল, তাইলে ঘড়ি নিয়ে আমাদের কথাবার্তা গেল। আসেন তাহলে আরেকটা আমরা দেখি। আয়নার মধ্য দিয়ে একটি অ্যানালগ ঘড়িতে 9টা 30 বাজে। ভাই আপনার একটু হাতে হাতে কলমে সলভ করেন দ্রুত। আমিও করবো আপনাদের সাথে, এখনই প্র্যাকটিস হয়ে যাবে। আয়নার মধ্যে, এই যে খাতার মধ্যে আমি এঁকে ফেললাম ঘড়িটাকে, 9টা 30 বাজে। ঘড়ি আঁকার সহজ টেকনিক বলি। প্রথমে একটা বৃত্ত আঁকবেন, তারপরে চার কোণায় চারটা দাগ দিবেন, 12 3 6 9। তারপর মাঝ বরাবর 1 2 4 5 এগুলাকে দিয়ে পূরণ করে ফেলবেন। তাহলে দেখবেন সব থেকে দ্রুত ঘড়ি আঁকতে পারবেন এবং ইকুই ডিস্টেন্স বজায় রাখতে পারবেন। আচ্ছা, 9টা 30 বাজে, তার মানে 30 মানে মিনিটের কাটাটা হচ্ছে এইখানে, আর 9টা, তাহলে 9-এর বরাবর কাটা থাকার কথা, কিন্তু যেহেতু 30 মিনিট পার হয়ে গেছে, তার মানে 9 আর 10-এর মাঝে থাকবে, একদম মিডল, মাঝামাঝি। এইটা হচ্ছে আপনার আসল সময়। সরি, আয়নার সময়। তো আয়নার সময় ভুলে যান, আপনি মনে করেন এইটাই আসল সময়। আপনি আঁকার পর পৃষ্ঠা উল্টায় ফেলেন, কি দেখবেন এই পাশে? বারবার বলছি এগুলাকে চেঞ্জ করা যাবে না। এই যে দেখেন রিমি আপু, এখন খেয়াল করেন, এগুলাকে চেঞ্জ করা যাবে না, 12 3 6 9 এগুলাকে সেম রাখতে হবে। সো এটা যেহেতু 6 বরাবর ছিল, এটা 6 বরাবর এখানেই থাকবে। এই জিনিসটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে আপনার এই এরকম একটা জায়গাতে। কোথায় যাবে জানেন? এইরকম 2 আর 3-এর মাঝামাঝি চলে আসবে। এখন বলেন কয়টা বাজে ঘড়িতে? 2 আর 3-এর মাঝামাঝি চলে আসছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা চলে আসছে 6 বা 30 বরাবর। তার মানে এখন বাজে আপনার 2টা 30, এটা হচ্ছে আসল সময়। ঠিক আছে? দেখেন কত ইজিলি আমরা উত্তর করতে পারলাম। হুম। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার একদম সেই পৃষ্ঠা উল্টানো টেকনিক যেটা আমরা শিখছি সেই বরাবর। কিন্তু এই অ্যানালগ ঘড়ির সময় বের করার আরেকটা ছোট টেকনিক আছে। সেটা হচ্ছে একটা স্পেসিফিক সময়কে ধরে নিতে হয়। নিয়ম নাম্বার 2, এটা পরে শিখাচ্ছি, তার কারণ আছে। কারণ ওই আমার পৃষ্ঠা উল্টানো টেকনিকটাকে ইমপ্লিমেন্ট করালাম আগে, তারপর 2 নাম্বার নিয়মটা শিখাচ্ছি। দেখেন, মনে রাখবেন অ্যানালগ ঘড়িতে যে সময় দেওয়া থাকবে সেই সময়টাকে একটা নির্দিষ্ট সময় থেকে বিয়োগ করলে আপনি আসল সময় পাবেন। আসল সময় মানে সেই নির্দিষ্ট সময়টা কি জানেন? সেটা হচ্ছে 12টা।
12টা থেকে এই সময়টাকে বিয়োগ করলে আপনি আসল সময় পাবেন। কেন পাবেন সেটাও একটু বলি, দেখেন। ঘড়িতে আপনার আসল অ্যানালগ ঘড়িতে সময় কিন্তু 12টা ঘন্টা। এই 12 ঘন্টা দুইবার ঘুরে 24 ঘন্টা করা হয়, ঠিক কিনা, তাই না? আমরা তো এভাবেই জানি। একটা কাঁটা দুইবার ঘোরে, দুইবার ঘোরার কারণে দিনে 24 ঘন্টা হয়। সো আলটিমেটলি 12 ঘন্টা হচ্ছে ফিক্সড সময় একটা ঘড়ির মধ্যে থাকে। সো ওই 12 ঘন্টার মানে সাপেক্ষেই কিন্তু আপনার কাঁটাগুলোর অবস্থান চেঞ্জ হচ্ছে। সো প্রথমে আপনি যে বিম্বটা দেখছেন আয়নাতে, এই যে এরকম 9:30 বাজতে ছিল, সেটা আলটিমেটলি হচ্ছে ওই সময় না। 12 ঘন্টা থেকে ওই সময়টাকে বিয়োগ করলে আপনি এই অংশটুকু পাবেন। সো ওই সময়টা হচ্ছে 12 ঘন্টা থেকে বিয়োগ করে দিতে হবে। কিন্তু 12 ঘন্টা বা 12টা তো আর ওরকম ভাবে বিয়োগ করা যায় না। এটাকে একটু ঘুরায় লিখতে হয়। লিখতে হয় হচ্ছে 11, আর মিনিটটাকে লিখতে হয় 60। বুঝাইতে পারছি ভাইয়া পুরা? 12কে ঘুরিয়ে লিখতে হয় এইভাবে 11, এবং মিনিটটাকে লিখতে হয় 60। এখান থেকে আপনি এবার 9 আর 30কে বিয়োগ করে দেন। দেখেন আপনি কত ইজিলি উত্তরটা পেয়ে যাচ্ছেন। কত হয় দেখেন তো? 2টা 30 হইছে? হইছে। আচ্ছা, তাহলে এর আগেরটাতেও কি হবে? 1টা 15 বাজে। 1টা 15 থেকে তাহলে 11 ঘন্টা 60 মিনিট থেকে 1টা 15 বিয়োগ করে দেন, দেখেন সেম হয়েছে কিনা। হয়েছে? এখন আমি জানি আপনারা সবাই বলবেন ভাইয়া এই টেকনিকটা তো সব থেকে সহজ। ইয়েস, আপনি এই টেকনিকটাই ফলো করবেন এই ঘড়ির সময়ের জন্য। তাহলে আপনারা আবার বলতে পারেন তাইলে ভাই এতক্ষণে এই পৃষ্ঠা উল্টাইলেন কেন আমাদেরকে দিয়া? ভাই এটা হচ্ছে ওই দর্পণের যে নিয়মটা শিখলাম ওইটা আর একটু ভেরিফাই করলাম এই জন্য, যে আসলেই মেলে কিনা। সো আপনি যেটা মন চায় সেটা ফলো করতে পারেন। নিয়ম নাম্বার 1, পৃষ্ঠা উল্টানো দর্পণের ক্ষেত্রে চাইলে করতে পারেন, অথবা এই 11:60 থেকে যে সময়টা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করলে আপনি আসল সময় পেয়ে যাবেন। ক্লিয়ার? ভেরি গুড। ক্লিয়ার হলে খুবই ভালো। আচ্ছা, তাহলে আপনাদের এখন আমি কয়েকটা বাসার কাজ রাখবো। বাসার কাজ হচ্ছে এই ছবিটার দর্পণ প্রতিবিম্ব কেমন হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাসার কাজ দিব। কি পারা যাবে কি মনে হয়? ভয় লাগতেছে বিট ঘুরে ছবি দেখে? ভয় লাগার কোনো কারণ নাই, ছবিটাকে জাস্ট খাতায় তুলেন ঠিক মতো। খাতায় তোলার পর পৃষ্ঠাটা উল্টাবেন, ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। সো আমি বাসার কাজ দিলাম, ইনশাল্লাহ এটা পারবেন। এবং কয়েকজন উত্তর দিয়েও ফেলছেন। কয়েকজন উত্তর দিয়ে ফেলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, যদি প্রশ্ন 24 ঘন্টার ভিত্তিতে হয় তাহলে 2 নাম্বার সূত্র দিয়ে কাজ হবে কিনা, যেমন 16টা 20 বলা আছে, আসলে কয়টা বাজে? আচ্ছা শোনেন ভাইয়া, 16টা 20 বলা থাকলেও সেটা আলটিমেটলি বিকাল 4টা 20 ধরে নিবেন আপনি। ঠিক আছে? বিকাল 4টা 20 ধরে নিবেন, তারপর ওই 11:60 থেকে বিয়োগ করে দিলে আপনি সময়টা পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পারছি। মনে করেন আপনার 16টা 20 দেওয়া আছে, নো প্রবলেম, আপনি এটাকে 4টা 20-এ কনভার্ট করে নিবেন, নিয়ে তারপর 11:60 থেকে বিয়োগ করে দিবেন। আশা করি উত্তর এসে যাবে। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর হবে আসলে, আমি বলবো না, এটার উত্তর আছে, এর মধ্যেই আছে। ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা। ওকে। সিমিলার এইটার ক্ষেত্রেও দর্পণ প্রতিবিম্ব, মিরর ইমেজ, এই ছবিটার জাস্ট খাতার মধ্যে একটু আঁকবেন, একে পৃষ্ঠে উল্টাবেন, পেয়ে যাবেন। কিন্তু আপনাদের কিন্তু মেইন পরীক্ষায় খাতার মধ্যে একে উল্টাইতে হবে না, কারণ পিএসসির প্রশ্নে তো আঁকাই থাকবে। সো জাস্ট পৃষ্ঠে উল্টালেই হচ্ছে। কিন্তু আপনারা যখন উত্তরণের ডেইলি এক্সাম দিবেন তখন তো আসলে অনলাইন এক্সাম দিতে গেলে আর ওখানে মোবাইল উল্টানোর অপশন নাই। তখন একটু খাতায় এঁকে নেবেন আর কি, হ্যাঁ, একে পৃষ্ঠে উল্টাই ফেলবেন। আচ্ছা, এটার উত্তরও বলে দিব না, আপনারা পারবেন, কয়েকজন উত্তর দিয়েও ফেলছেন, তার মানে আপনারা খুব দ্রুত ধরতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এটাও আপনাদের জন্য বাসার কাজ থাকলো, HW। আচ্ছা চলে যাই আমরা এবার, পানি দেখি। আচ্ছা এটাও বাসার কাজ দিয়ে দিলাম পানিতে, এটার ফারেনহাইটের, আচ্ছা এটার উত্তরটা বলে দিই, ফারেনহাইটের উত্তরটা হবে হচ্ছে এইটা, হ্যাঁ। আচ্ছা, দর্পণ পানি গেল। আচ্ছা, এটার পানির প্রতিচ্ছবি কত? একটু ভাইয়া দেখেন তো আমরা এটা বের করতে পারি কিনা। লিখে ফেলি খাতায়, 1, 6, 3, 4, 8, 2। এখানে স্পাইরাল, উল্টায় ফেলি নিচে, দেখি কত আসে। আচ্ছা, কয়েকজন উত্তর দিয়েছেন। রবিন ভাই হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা সৌম্য ভাই হয়নি, আপনার একটু মানে ভুল হয়েছে, আরেকবার দেখেন। মুশফিকা ঠিক আছে।
হুম, আপনার কনফিউজড হয়ে গেছেন, ভালো করে দেখেন। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে খ। একটু খেয়াল করেন ভালো করে, হ্যাঁ। এটার উত্তর হবে হচ্ছে বি বা খ। এবং 95%-এর মতো কারেক্ট অ্যান্সার দিয়েছেন। দুই তিনজন দেখলাম একটু মনে হয় একজন ভুলে গ দিয়েছেন, একজন ক দিয়েছেন। সে একটু কারেকশন করেন, আপনারা হয়তো দুই একটা অক্ষরের জন্য একটু কনফিউজড হয়ে গেছেন। দেখেন তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এটাও গেল। আহ, আচ্ছা, ঘড়িতে সময় 10টা 10 হলে পানিতে দেখতে কেমন হবে? এই যে দেখেন, ঘড়িতে 10টা 10, এইটা পানির ক্ষেত্রে কিভাবে দেখবেন? আয়নার ক্ষেত্রে না হয় আপনি 11:60 থেকে বিয়োগ করলেন, ঠিক আছে। পানির ক্ষেত্রে কিভাবে হবে? এটা কি মিলবে পানির ক্ষেত্রে? পানির ক্ষেত্রে কিন্তু এই 11:60-এর নিয়মটা হবে না ভাইয়া পুরা। পানির ক্ষেত্রে ঘড়ির প্রতিবিম্বতে ওই 11:60 থেকে বিয়োগ করলে চলবে না। হুম, এটা ঝামেলা হবে। সো যেটা করবেন, 10টা 10, এটাকে খাতায় ঘড়িটা আঁকার চেষ্টা করেন আগে। 10টা 10 দেখি কেমন। এটা 12, করিয়ে দিচ্ছি আমি, আপনারা একটু আমাকে ফলো করেন, তারপরে আপনারাও করবেন। আচ্ছা, এখানে হচ্ছে 9, এখানে 3, হ্যাঁ। 10টা 10 বাজে, তার মানে ঘন্টার কাঁটাটা হচ্ছে এইরকম একটা জায়গাতে, আর মিনিটের কাঁটাটা হচ্ছে আপনার এইরকম জায়গাতে, এই দুই বরাবর। আচ্ছা, এবার এটা আঁকার পরে আপনি, এখানে স্পাইরাল আছে, পৃষ্ঠটা উল্টে ফেলেন। উল্টায় ফেলার পর আমরা কি দেখব? দেখেন, উল্টায় ফেলার পর কি হবে? উপরে সবকিছু সেম থাকবে, 12 6 3 9। আচ্ছা, কোথায় ছিল? 10 আর 11-র মধ্যে। এখানে ছিল হচ্ছে আগে, সো এটা হয়ে যাবে এই বরাবর, তার মানে হচ্ছে আপনার 8 এবং 7-এর মাঝে থাকবে, এরকম একটা জায়গায় ঘন্টার কাঁটা থাকবে। আর মিনিটের কাঁটাটা ছিল আগে হচ্ছে 2-এ, এখন সেটা হয়ে যাবে হচ্ছে 4-এ। এরকম একটা ছবি হবে। দেখেন তো এই যে, মিলছে কিনা? এবার বলেন মিলছে? এই ছবিটার সাথে মিলছে আমি যেটা আঁকছি নিচে? তাহলে মুশফিকা আপু, আপনার আঁকা ঠিক হয় না, আপনি আবার ভালো করে আঁকেন, দেখবেন মিলে যাবে। অঙ্ক চেঞ্জ করা যাবে না। এই যে 99% বলছেন মিলছে, একজন দুইজন বলছেন যে মিলে নাই, তার মানে আপনাদের কার একটু কেয়ারফুলি আঁকতে হবে। আপনি 12 1 2 3 4 এগুলো চেঞ্জ করেন না, খালি কাটার আপেক্ষিক অবস্থানটা দেখবেন, বাকি সব সেম রাখেন। দেখেন এবার মিলছে কিনা। এটা হাতে হাতে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, যারা করছেন না তারা কিন্তু পরে একটু ঝামেলায় পড়বেন, যে পরে হয়তো রেকর্ড শুনে শুনে আবার করতে হবে। বাট এখন করে ফেললে আপনার একবারে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন অপশনের কোনটার সাথে উত্তর মিলে। অপশনের 1 নাম্বার বা কয়ের সাথে উত্তরটা মিলে, এবং সেটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। গুড। তাহলে তো হয়েই গেল, আমরা মোটামুটি ঘড়ি, প্রতিচ্ছবি দর্পণে এবং পানিতে দুইভাবেই পেলাম। দর্পণে পৃষ্ঠে উল্টালে হয়ে যাচ্ছে, পানিতেও পৃষ্ঠে উল্টালে ঠিক মতো আঁকতে পারলে হয়ে যাচ্ছে। কিন্তু দর্পণের ক্ষেত্রে 11:60 থেকে বিয়োগ করলে একটা উত্তর পাওয়া যায়, কিন্তু পানির ক্ষেত্রে এই 11:60 থেকে বিয়োগ করলে আসলে উত্তরটা পাওয়া যাবে না। তো পানির ক্ষেত্রে এই নিয়মটা চলবে না। ওকে, থ্যাংক ইউ মুশফিকা আপু, আপনার এবার মিলেছে, গুড। তার মানে আমি সফল হয়েছি শিখাতে। ঠিক আছে, আর দেখি কি আছে। একটা পোল কোশ্চেন, এটাও আপনারা একটু করেন তো ভাইয়া। আমি পোল কোশ্চেনটা একটু লঞ্চ করে দিই, দেখি আপনারা একটু করেন। হাতে কলমে এখন প্র্যাকটিস হয়ে যাবে। লঞ্চ করে দিয়েছি, পোলের উত্তর দিতে পারবেন। দেখেন, এই ঘড়িটা আঁকান একদম এক্স্যাক্টলি। আঁকানোর পর পৃষ্ঠ উল্টিয়ে দেখেন কেমন দেখা যায়। সোহাগ ভাই, থ্যাংক ইউ, খুব দ্রুত ধরতে পারছেন। হয়েছে আপনারটা। পোলে উত্তর দিবেন একটু কাইন্ডলি। আচ্ছা, আহ, এখনো পর্যন্ত 100% কারেক্ট উত্তর আছে। সো আপনারা খুব ভালো করছেন। প্রশংসার করব না, এইমাত্র একজন ভুল করছেন। নো প্রবলেম, উত্তর করেন, সবাই বলে উত্তর করেন, ভুল হলেও নো প্রবলেম, আজকে আমরা শিখবো। ওকে।
মোটামুটি অনেকগুলো উত্তর পেয়ে গেছি। আমার মনে হয় আমি এখন এটা পোলটা অফ করে দিতে পারি। চারজন হচ্ছে আপনার একটু ভুল উত্তর দিয়েছেন, অনেকেই পোলে পার্টিসিপেট করেন নাই, হয়তো তারা এখনো করছেন বা আঁকছেন, যেটাই হোক না কেন আশা করেছিলাম আর একটু ভালো অংশগ্রহণ থাকবে। ঠিক আছে, নো প্রবলেম, আমি পোলটা ক্লোজ করলাম। কারেক্ট অ্যান্সারটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখেন অপশন ডি হচ্ছে আপনার কারেক্ট উত্তর, যেটা 77% দিয়েছেন, কিন্তু কয়েকজন ভুল করেছেন। সো ভুলটা কোথায় হয়েছে সেটা একটু দেখি আমরা। ভুলটা হয়েছে আপনার মেইন ছবিটা হচ্ছে এইরকম, এই মনে করেন ঘড়ি আপনার, এখানে হচ্ছে চারটা মেইন অংশ, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানেও দুইটা। আচ্ছা, আছে হচ্ছে আপনার মিনিটের কাঁটাটা কোন বরাবর, এই বরাবর আছে। আচ্ছা, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে হচ্ছে আপনার এই বরাবর 6 এবং 7-এর মাঝে আর কি। সো পানিতে যেটা হয় সেটা হচ্ছে আপসাইড ডাউন হয়, উপর চলে যায় নিচে, নিচ চলে যায় উপরে। সো আপনি যখন খাতায় আঁকার পরে এই যে স্পাইরাল মনে করেন এই জায়গাটায় যখন পৃষ্ঠাটা উল্টায় দিবেন, তখন আলটিমেটলি আপনার দেখতে পাওয়ার কথা ছিল হচ্ছে কেমন বলেন তো? দেখতে পাওয়ার কথা ছিল হচ্ছে এইরকম, দাঁড়ান আমি আবার ওইকে দেখাচ্ছি। উপর নিচে আপসাইড ডাউন দেখেন। সো নিচে যেটা আছে এই যে এই 5 বরাবর, সেটা চলে যাবে হচ্ছে উপরের 1 বরাবর। কি ঠিক না? লজিক কি বলে? জাস্ট বিম্ব আর কি, এভাবে চিন্তা করেন। আর এটা যে 6 আর 7 বরাবর ছিল, সেটা চলে যাবে হচ্ছে আপনার 10 এবং 11-র মাঝামাঝি বরাবর, এই যে এরকম বরাবর। তো এইটা হয়তো হচ্ছে আপনার উত্তর, এবং আমি জানি বেশিরভাগই হচ্ছে পৃষ্ঠে উল্টানোর পর এই ছবিটাই দেখছেন। ঠিক কি না একটু বলেন? এটা দেখছেন না বেশিরভাগ যারা উত্তর দিয়েছেন? হ্যাঁ, এটাই দেখেছেন। সো যারা দেখতে পাননি তারা হচ্ছে আসলে আঁকার মধ্যে একটু ভুল করেছেন, সো ঠিক মতো আঁকতে হবে। তো আপনাদের যেহেতু প্রশ্নে আঁকা থাকবে, সো এটা একটা আশার বিষয়, জাস্ট উল্টালেই আপনারা পেয়ে যাবেন। সো এটার উত্তরটা হচ্ছে অপশন ডি। থ্যাংক ইউ। তাহলে আমাদের দর্পণ এবং পানির প্রতিবিম্ব এখানেই সমাপ্ত। আমরা মোটামুটি এখানেই বিম্ব বা প্রতিবিম্বটা ক্লোজ করতে পারি। আশা করি বুঝাতে পেরেছি, এবং মোটামুটি এই টেকনিক ফলো করলে আপনার দর্পণের প্রতিবিম্ব এবং পানির প্রতিবিম্ব কোনোটাই ইনশাল্লাহ আর ভুল হবে না। তো আসুন আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব। আজকের ক্লাসের খুব বেশি বাকি নেই, হয়তো 15-20 মিনিট লাগবে। আসেন আপনাদেরকে বল বিভাজন নীতিটা আগে পড়াই। এটার জন্য আমি স্লাইড অ্যাড করি, খেয়াল করেন। বল বিভাজন নীতি একদম সিম্পল করে বলবো, সো কেউ বুঝতে পারবেন না, এটা ইনশাল্লাহ হবে না। মনে করেন দুইটা কন্ডিশন আমি চিন্তা করতেছি, 1 নাম্বার কন্ডিশন এইটা, 2 নাম্বার কন্ডিশনটা এই পাশে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, প্রথম কন্ডিশন দেখেন, মনে করেন এটা একটা সমতল বা সারফেস। এই সমতলের উপর কোনো একটা সাপোজ বস্তু আছে। এই বস্তুটার একটা ওজন আছে না? ধরলাম এম ভরের বস্তু, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। সো এই বস্তুটার ওজন হচ্ছে ডব্লিউ সমান সমান এম জি, যেটা নিচ বরাবর ক্রিয়া করে, এই যে নিচের দিকে, হ্যাঁ। কারণ অলওয়েজ আমাদের নিচের দিকে আকর্ষণ বলটা কাজ করে। আচ্ছা, পেয়ে গেলাম বস্তুর ওজন নিচ বরাবর ক্রিয়া করে। এখন মনে করেন আপনি এই বস্তুটার সাথে একটা লাঠি যুক্ত করলেন। লাঠি যুক্ত করে বস্তুটাকে ঠেলার চেষ্টা করতেছেন, এইখানে আপনার হাত, এই হাত দিয়ে একটা লাঠি দিয়ে আপনি বস্তুটাকে ঠেলছেন। সো আপনি বলটা প্রয়োগ করলেন লাঠি বরাবর, অর্থাৎ এই বরাবর, ওকে। আচ্ছা, এই বরাবর বল প্রয়োগ করলে এই বলটার যদি আমি একদম এক্স্যাক্ট দিক চিন্তা করি, এটাই নিচ বরাবর চলে আসবে, ঠিক কিনা? ইয়েস অর নো? লাঠি বরাবর যেহেতু বল প্রয়োগ করছি, সো হ্যাঁ, রাইট। আচ্ছা, ভেরি গুড। সো এখন কথা হচ্ছে, বস্তুর ওজন কাজ করতেছে ডব্লিউ সমান সমান এম জি নিচ বরাবর, আপনি এই বরাবর হচ্ছে আপনি বল প্রয়োগ করলেন। সো এই যে বলটা প্রয়োগ করছেন, মনে করলাম সেই বলটার মান হচ্ছে এফ, এফ মানের একটা বল আপনি প্রয়োগ করেছেন। সো এই এফ বলটা যেহেতু আপনি একটা কোণ করে বা একটা অ্যাঙ্গেল করে মানে আপনি বলটা প্রয়োগ করেছেন, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। সো দুইটা বস্তুর বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটার মানও কিন্তু থেটা। এটা বুঝলেন কিনা? এই কোণ যদি থেটা হয়, এই কোণও থেটা না, বিপরীত কোণ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন মনে করেন আপনার বস্তুটাকে তো আমার সামনের দিক টেনে নিয়ে যাওয়ার আগ্রহ, তাই না? আমার বস্তুটাকে ঠেলে নিয়ে যাচ্ছি, বল প্রয়োগ করছি এই জন্যই, এছাড়া তো আমার কোনো কাজ নেই। সো এই এফ বলের দুইটা উপাংশে এই বলটা বিভাজন হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। একটা উপাংশ কাজ করবে হচ্ছে আনুভূমিক বরাবর, আর একটা উপাংশ কাজ করবে হচ্ছে আপনার লম্ব বরাবর, অর্থাৎ এই নিচের লম্ব বরাবর।
কিভাবে কাজ করবে সেটাই বলতেছি। আনুভূমিক বরাবর বা এই সোজাসুজি স্ট্রেইট বরাবর যে বলটা কাজ করবে সেটার মান হয় হচ্ছে এফ কস থেটা। ওকে, এখন বলতে পারেন ভাই এটা কেমনে হইলো? এইভাবে হইছে, কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এটা আমরা জানি, জানি না এটা আমরা কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ জানি। সো এই যে অতিভুজের মান হচ্ছে এফ, ভূমির মানটাকে আমি বের করতে পারবো না? ভূমি সমান সমান অতিভুজ ইন্টু কস থেটা। অতিভুজের মান হচ্ছে এফ আর কস থেটা তো আছেই। সো এই ভূমির মানটা হয়ে গেল তখন এফ কস থেটা। ওকে, আশা করি বুঝতে পারছেন, কোনো রকেট সায়েন্স পড়াচ্ছি না, একদম নর্মাল জিনিস। সো এই এফ কস থেটাই হচ্ছে বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। অন্যদিকে এই এফ বলের আরেকটা লম্ব উপাংশ থাকবে, লম্বাংশ যেটা আর কি, সেটা হয় হচ্ছে এফ সাইন থেটা, যেটা একদম সরাসরি নিচের দিকে কাজ করবে। সো এইটুক সিনারিও যদি আপনারা বুঝতে পারেন, এখন বলেন বস্তুর ওজনটা এখন কত হইছে এক্স্যাক্টলি? আগে ছিল ডব্লিউ, তার সাথে এফ সাইন থিটা যুক্ত হয়েছে না, নিচের দিকে একটা বল কাজ করতেছে, এফ বলের উপাংশ লম্বাংশ যেটা। তার মানে বস্তুর ওজনটা কি বেড়ে গেল না আগের থেকে? ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আপনি যে এফ বলটা প্রয়োগ করলেন এবং তার একটা উপাংশ এফ কস থিটা যেটা আপনাকে বস্তুকে সামনের দিকে টেনে নিয়ে যেতে সাহায্য করছে, কিন্তু সেই সাহায্য খুব একটা ধোপে টিকবে না, কারণ বস্তুর নিজস্ব ওজনের সাথে আপনি আবার একটা বলের উপাংশ যোগ করে দিয়েছেন নিজের অজান্তে, ভুলের কারণে। সেই জন্য বস্তুর ওজন বেশি হয়ে যাবে, তখন আপনাকে আরো বেশি বল প্রয়োগ করতে হবে, এফ এর মান বাড়াইতে হবে বস্তুটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে গেলে, যেটার জন্য আপনাকে কষ্ট হয়। সো এই জন্য দেখবেন কাউকে এরকম একটা গাড়িতে বসায় দিয়ে আপনি যদি পিছন দিয়ে ঠেলতে থাকেন, দেখবেন যে ঠিকমতো আপনি ঠেলতে পারছেন না, কষ্ট হচ্ছে। এটাই হচ্ছে পিছনের সায়েন্স, এটাই সায়েন্স। আসেন এবার সায়েন্সটাকে একটু আমরা আর্টস করে দেই। মনে করেন বস্তুটা আগের মতোই আছে, নিচের দিকে ওজন ডব্লিউ সমান সমান এম জি। আমি এবার বস্তুটাকে ঠেলবো না, এটা ছিল ঠেলার ক্ষেত্রে, ঠেলে নিয়ে যাওয়া। হুম, আমি এবার বস্তুটাকে টেনে নিয়ে যাব। তার মানে লাঠিটা আমি লাগাইছি এবার এই বরাবর, ঠিক আছে? খেয়াল করেন, আমি একটা দড়ি বা লাঠি লাগাইছি এই বরাবর, আমার হাত এইখানে, আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি। তো টেনে নিয়ে যাওয়ার জন্য আমি কোন দিক বরাবর বল প্রয়োগ করছি এখন? এই বরাবর, উপরের দিক বরাবর, যেহেতু আমি এটাকে টানতেছি, দড়ি লাগাইছি বা লাঠি লাগাইছি, লাগাই টেনে নিয়ে যাচ্ছি। সো এই এফ বলের আবার দুইটি উপাংশ হবে, কারণ আমি একটা কোণ বরাবর বল প্রয়োগ করতেছি। সো আনুভূমিক উপাংশটা হবে হচ্ছে আপনার আগের মতোই এফ কস থেটা। বুঝতে পারছি এফ কস থেটা কিভাবে আসছে, আনুভূমিক উপাংশ। আচ্ছা, এবার এই বলটার কিন্তু আর একটা লম্ব উপাংশ আছে, সেই লম্ব উপাংশটা এবার কাজ করবে উপরের দিক বরাবর, সেটা হচ্ছে এফ সাইন থেটা। কেন উপরের দিক বরাবর কাজ করবে? কারণ আমার বলের অভিমুখটা হচ্ছে উপরের দিকে, এই জন্য আনুভূমিক উপাংশ থাকবে আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর, আর লম্ব উপাংশটা থাকবে এখন উপরের দিক বরাবর। আগের বার বল প্রয়োগ করা হচ্ছিল নিচের বরাবর, নিচের দিক বরাবর, এই জন্য লম্ব উপাংশটা নিচ বরাবর গিয়েছিল। ঠিক আছে রিমি আপা, এবার বুঝতে পারছেন? এবার দেখেন বুঝতে পারছেন কিনা। ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার তাহলে দেখেন, আমার আনুভূমিক বরাবর বলটা কিন্তু এফ কস থেটাই আছে, ঠিক আছে, কিন্তু বস্তুর যে ওজনটা, সেই ওজনটা এখন কমে গেছে। কেন? ডাব্লিউর সাথে এফ সাইন থেটা বিপরীতমুখী একটা বল। সো এই ডব্লিউ কে মোটামুটি নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য এফ সাইন থেটা কাজ করতেছে, মানে বস্তুর ওজন আমার এখন কমে গেছে। তাহলে আমার কি খুব বেশি বল প্রয়োগ করতে হবে এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য? ইয়েস অর নো আপনারা বলেন, খুব বেশি কি বল প্রয়োগ করতে হবে কিনা? না, সবাই না বলছেন, তার মানে আমাদের সায়েন্স ক্লিয়ার আছে। সো এইটাই হয় হচ্ছে আপনি যখন কোনো ট্যুরে যান, কোনো ট্রিপে যান, যখন আপনি একটা হ্যান্ড লাগেজ বা কোনো একটা লাগেজ টেনে নিয়ে যান আর ঠেলে নিয়ে যান, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন লন রোলার যখন ঠেলে নিয়ে যান বা টেনে নিয়ে যান, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এগুলার এক্সাম্পলই হচ্ছে আপনার এই লাগেজ ঠেলে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়া, লন রোলার টেনে নিয়ে যাওয়া বা ঠেলে নিয়ে যাওয়া, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে এই বল বিভাজন নীতি দিয়ে কাজ করে। সো যারা এই টেনে নিয়ে যান তাদের কম কষ্টে দ্রুত সামনের দিকে এটাকে নিয়ে যেতে পারবেন, আর যারা পিছন থেকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাদেরকে আসলে বেশি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? সো এই জন্য টেনে নিয়ে যাওয়াটা উত্তম। এইটুকু যদি বুঝতে পারেন, একটু রেসপন্স করেন, আমরা তাহলে প্রশ্ন দেখব।
আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ইন দ্য মিন টাইম এফ কস থেটা কিভাবে আসলো। ভাইয়া আমি আসেন আপনাকে এফ কস থেটা একটু ক্লিয়ার করে দিই। কিচ্ছু না ভাই, একদম সহজ জিনিস। কেন বুঝবেন না বলেন? এই যে আমি এখানে হাতল লাগিয়েছি, বল প্রয়োগ করছি এই বরাবর। সো এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটাও থেটা, বিপ্রতীপ কোণ এই জন্য। ওকে, সো এফ আছে এই দিক বরাবর, এটাকে একটা ত্রিভুজ চিন্তা করেন। এই যে আমি কালো কালি দিয়ে একটু গাঢ় করে দিলাম, এটাকে একটা ত্রিভুজ চিন্তা করেন। এই ত্রিভুজ এখান থেকে কস থেটা চিন্তা করেন। কস থেটা সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। সো ভূমির মানটা আমি জানি না, এটা কি আমার বের করতে হবে। সো আমি এখান থেকে লিখতে পারি অতএব ভূমি সমান সমান অতিভুজ ইন্টু কস থেটা। অতিভুজটা হচ্ছে আপনার এই যে এফ, এফ বল তো এই বরাবরই প্রয়োগ করা হচ্ছে, সো তখন ভূমির মানটা হয়ে যায় এফ কস থেটা। যে ভাইয়া প্রশ্ন করেছিলেন এফ কস থেটাটা বুঝতে পারেননি, তিনি একটু কাইন্ডলি রেসপন্স করেন আপনি এখন বুঝতে পেরেছেন কিনা। ভাই এখন চুপ করে থাকলে তো হবে না ভাই। প্রশ্ন করলেন এখন আবার রিপ্লাই করবেন না, তাইলে কেমনে হবে? আমি বুঝবো কি করে যে আমি বুঝাতে পারলাম কিনা? আচ্ছা যাই হোক, ভাইয়া হারাই গেছেন এখন, ঠিক আছে সমস্যা নেই, লজ্জা লাগলে বলতে হবে না। বাট এটা আমি দেখছি আর কেউ দেখছে না, হ্যাঁ? সো আমার সাথে লজ্জা করে লাভ নাই, প্রশ্ন করবেন আমি উত্তর দিয়েছি। সো যদি বুঝতে পারেন আপনি বলেন, না বুঝতে পারলে আমি আবার রিপিট করব, নো প্রবলেম। হারায় গেলে তো হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভাই বাদে বাকিদেরকে বলছি, আপনারা তাহলে ধরতে পেরেছেন বল বিভাজন নীতি কিভাবে কাজ করছে। ওকে, সো আমরা আসেন এবার একটু উদাহরণ দেখি। আসলে আলটিমেটলি এটা আপনি মুখস্থ করে ফেললেও কিছু হয় না। যেমন অনেকে এটা মুখস্থ করে ফেলে যে টেনে নিয়ে যাওয়া সহজ, টেনে নিয়ে যাওয়া সহজ, কয়েকবার মনে মনে বলেন, আপনার মুখস্থ হয়ে যাবে। ব্যাস, এটার জন্য এত কিছু বুঝতে হয় না। তাও আমি এটা বুঝাই দিলাম, এটা আপনি কিন্তু আপনার বইতেও পাবেন না, কোনো জায়গাতে ওভাবে নাই কিন্তু, ঠিক আছে? সো পিডিএফটা ফলো করেন ক্লাসের শেষ হওয়ার পরে। আচ্ছা এবার দেখেন আপনাকে পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এইটা, কোনটা সহজ হবে কোনটা কঠিন হবে, বা কার কষ্ট কম হবে কার কষ্ট বেশি হবে। দেন আপনারা উত্তর দেন। গড়িয়ে নিয়ে যাওয়া কোনো বস্তুর ক্ষেত্রে এটার কনফিউশন মানে আপনার হচ্ছে এক্সেপশনাল কেস আছে, বুঝছেন ভাই? গড়িয়ে নিয়ে যাওয়া সিলিন্ডার বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে পিছন থেকে ধাক্কা দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়া যায়। সো এটার জিনিসটা সম্পূর্ণ আলাদা, যেটা হচ্ছে গড়িয়ে যায়, রোলিং করে। সো এখানে কিন্তু আপনার ঘর্ষণ বলে একটা ব্যাপার আছে, ফ্রিকশন, হ্যাঁ? তো ফ্রিকশন কিন্তু কয়েক টাইপের আছে, এর মধ্যে একটা আছে রোলিং ফ্রিকশন, যেটা আপনি বললেন কেবল যে আপনি সিলিন্ডার গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবেন। সো ওই ফ্রিকশনের সাথে আপনার এই ফ্রিকশন মিলবে না, যেটা হচ্ছে আপনার স্পর্শ করে যে টেনে নিয়ে যাচ্ছেন সেই ফ্রিকশনটা মিলবে না। দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন কোনো একটা বক্স, কোনো একটা বস্তু, এই জিনিসগুলোকে টেনে নিয়ে যাবেন বা ঠেলে নিয়ে যাবেন, তখন ফ্রিকশনটা কাজ করে পুরা সারফেস এরিয়ার উপরে। আর গড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট এরিয়ার উপর কাজ করে ফ্রিকশনটা। সো দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা সিলিন্ডারের ক্ষেত্রে এইভাবে প্রযোজ্য হবে না। সিলিন্ডারের ক্ষেত্রে আপনি মনে করেন রাস্তা এরকম আছে, সিলিন্ডার আছে এরকম, হুম, আপনি এটাকে ঠেলে নিয়ে যাবেন, পিছন থেকে একটা ধাক্কা দিলেই কিন্তু সিলিন্ডারটা গড়ানো শুরু করে। সো এটার সাথে কিন্তু আপনার এই বল বিভাজন নীতিটা আসলে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? ওকে, সো আপনারা উত্তর দিয়ে ফেলেছেন যে অলরেডি এই প্রশ্নটা কি হবে। ডেফিনেটলি এটা ঠেলে নিয়ে যাওয়ার ব্যক্তির কষ্ট বেশি হবে, যে টেনে নিবে তার কষ্ট কম হবে। সো পরীক্ষায় প্রশ্ন আসে ভাই এইরকম, তার জন্য এত কথাবার্তা বলা লাগলো বোঝানোর জন্য, ঠিক আছে? সো ব্যাপারটা এরকম আর কি। তো আসেন এবার দেখি, এইটা একটু বলেন। কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হলো খেলার মাঠটাকে সমান করতে হবে, তারা একটা রোলার ইউজ করবে, ওই যে ক্রিকেট পিচে পিচের উপর রোলার দেয় না, পিচটাকে সমান রাখার জন্য। তো তারা কি করবে? রোলার টানবে না রোলার ঠেলবে? এই যে এইবার আপনাদের সাথে মজা হবে। ভাইয়া সব জায়গায় একরকম উত্তর দিলে হবে না, খেয়াল করেন। একটা কাজ দেওয়া হয়েছে আপনাকে, একটা কাজ দেওয়া হয়েছে, এই টাস্কটাকে আপনাকে তো করতে হবে না, আপনি তো এই টাস্ক বাদ দিয়ে যেতে পারবেন না। সো আপনাকে একটা মাঠ সমান করতে হবে। সো মনে করেন মাঠটা একটু এরকম আছে উঁচু নিচু আর কি, হ্যাঁ? তো আপনি যখন একটা রোলার দিবে, রোলার যখন আপনি টেনে নিয়ে যাবেন, মনে করেন এখানে রোলারটা আছে, যখন টেনে নিয়ে যাবেন তখন তো উপরের দিকে লম্বপাংশ কাজ করবে। সো এটা মাটিতে খুব বেশি একটা বল আপনার দিতে হবে না, সো মাঠ তো আপনার তখন সমান হবে না। আপনি তখন খালি এই টেনে নিয়ে যাবেন, খালি মানে আপনার বস্তুটাকে সরানোই হবে মেইন কাজ। কিন্তু আপনার মেইন কাজ এখন খেলার মাঠটাকে সমান করতে হবে। তার মানে ভূমির উপর যত প্রেশার আপনি দিতে পারেন তত আপনার জন্য ভালো। এখন আপনাকে একটু কষ্ট করার কথা বলা হয়েছে। সো আপনাকে এখন ঠেলতে হবে, টেনে লাভ নাই। টানলে রোলার নিয়ে আপনি মাঠ পার হয়ে চলে যাবেন, তারপরও মাঠ সোজা হবে না।
রাইট, অনেকেই অ্যান্সার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেকেই বুঝতে পারছেন। আর যারা যারা হয়তো দেন নাই, টানার কথা হেলার কথা বলছেন, তাদের জন্য বুঝিয়ে দিলাম, আশা করি ধরতে পারছেন। ক্লিয়ার তাহলে এটা? মুশফিকা আপু দেখেন, আপনাকে মাঠ সমান করতে হবে, মানে এবড়ো থেবড়ো আছে, তার মানে বেশি বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। মাঠ সমান করতে গেলে কি ফোর্স দিতে হবে না? তো বেশি বল লাগে কোথায় বলেন? বেশি বল লাগে হচ্ছে ঠেলার ক্ষেত্রে। সেই জন্য আপনাকে ঠেলতে হবে। আপনাকে রোলার টেনে নিয়ে গেলে তো কম বল প্রয়োগ করলেই হয়, তখন তো আর মাঠ সমান হবে না, একটা প্রবলেম থেকে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি 40তম বিসিএস এর প্রশ্ন। দেখি, এটা এবার উত্তর করেন একটু। এবার একটু চিন্তা করে উত্তর করেন। ভাই ব্রেক দিব না আজকে, কারণ আপনাদের ক্লাস আর 10 মিনিট আছে, একবারে শেষ করে দিব ভাইয়া। একদম জাস্ট 10 মিনিট আছে, শেষ করে দিব এখনই। আজকে টপিক কম তো। আচ্ছা, গুড, আপনারা ধরতে পারছেন, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো বুঝছেন, এজন্য থ্যাংক ইউ দিচ্ছি। দেখেন কি বলছে এখানে, কাজটা কি? কাজটা হচ্ছে রাস্তা সমান করার, তার মানে সমান কিন্তু করতে বলে নাই আপনাকে। রাস্তা সমান করার রোলারটা সরাবার জন্য সহজ হয়, মানে এবার রোলার আপনার টাইনে নিয়ে যেতে হবে যেমনে হোক। কিভাবে সহজভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। রাস্তা সমান হোক বা না হোক সেটা আপনার কাজ না। সো ডেফিনেটলি এটা আপনার কি করতে হবে জানেন? টেনে নিয়ে যেতে হবে, কারণ আপনাকে রোলারটাকে সরাতে বলেছে। এইটা হচ্ছে আপনার কাজ। আর আগের বার ছিল হচ্ছে আপনার মাঠ সমান করতে হবে, তার মানে তখন ঠেলতে হতো। দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস। ওকে, সরল যন্ত্র যান্ত্রিক সুবিধা, লিভার। লিভার নিয়ে একটু কথা বলি, স্লাইড অ্যাড করি। আপনারা ছোটবেলায় যখন কোনো পার্ক টার্কে গেছেন, বাচ্চারা এরকম খেলে দেখছেন? এখানে মনে করেন মাঝখানে এরকম থাকে, এখানে একটা বাচ্চা বসে, এখানে একটা বাচ্চা বসে, সে একটু নিচের দিকে চাপ দেয়, এ উপরে ওঠে। এ আবার নিচে চাপ দেয়, এ উপরে ওঠে, দেখছেন না? বাচ্চারা খেলে পার্কে। আচ্ছা, আমরা সবাই দেখছি মোরলেস, আমরা নিজেরাও খেলছি ছোটবেলাতে। সো আমরা কখনো চিন্তা করি নাই যে এটা আসলে কি কাজে এরকম হয় বা কিভাবে এটা হয়। মনে করেন একটা মোটা মানুষ, মনে করেন এখানে বসে আছে, মনে করেন এই জায়গাটাতে আপনার হচ্ছে এখানে একটা প্রচুর মোটা মানুষ বসে আছে, হ্যাঁ। আর এই জায়গাটায় একটা পাতলা মানুষকে বসাই দিয়েছেন, সে চাপ দেওয়া সত্ত্বেও মোটা মানুষ লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। কারণ কি? এটা আমরা কখনো চিন্তা করি নাই। আবার মনে করেন আপনি, রাইট রাবে আপু ঢেকির কথা বলেছেন। আবার আপনি মনে করেন গ্রামাঞ্চলে ঢেকি দেখেছেন না? সো ঢেকি কি কাজ করে? ঢেকি হচ্ছে এখান থেকে এরকম থাকে, এখানে হচ্ছে আপনার একটা ছোট মানে বেস বা কোনো একটা ছোট যন্ত্রের মতো থাকে, যেটার উপর বেস করে হচ্ছে আপনার ঢেকিটা বানানো হয়। সো ঢেকিটা হচ্ছে নর্মালি থাকে হচ্ছে এই রকম ভাবে, এটা নিচে পড়ে থাকে, এটা উপরে উঠে থাকে। সো আপনি কি করেন, এর উপর দাঁড়ান, দাঁড়ায় হচ্ছে এই নিচের দিকে প্রেসার দেন, ঢেকি উপরে উঠে যায়। তারপরে ছেড়ে দিলে ধাপ করে নিচে নামে, এখানে একটা গর্ত করা থাকে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধান ভানতে কাজে লাগে বা ব্লা ব্লা ব্লা। সো আমি যেটা চিন্তা করছি, 3 রকম ছবি আঁকছি, খেয়াল করেন। 1 নাম্বার ছবিতে এই যে বেস যন্ত্রটা বা ভিত্তি যেটা, সেই যন্ত্রটাকে আমি রাখছি একদম মাঝে। সো দুই সাইড ব্যালেন্স হয়ে আছে। আবার এই ক্ষেত্রে মোটা মানুষটাকে উপরে উঠানোর জন্য ব্যালেন্সটাকে আমি চিকন মানুষ থেকে অনেক দূরে নিয়ে গেছি, খেয়াল করেন। ঠিক আছে? সো কেন নিলাম, কি কারণে নিলাম এই মোটা মানুষটাকে উপরে উঠানোর জন্য? এই দুইটা ছবির দিকে একটু তাকান। কারণ আমার একটা এফিসিয়েন্সি লেভেল বেড়ে যাবে যদি আমি এই কাজটা করি। কি কারণে হয় সেটা এখন দেখেন। মনে করেন এই এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার লিভার। এই লিভারের যান্ত্রিক সুবিধা নির্ভর করে হচ্ছে দুইটা বিষয়ের উপর। সেটা হচ্ছে এই লিভারের টোটাল যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে আপনার ছোট অংশ বা স্মল পোর্শন, আর এক ভাগটা হচ্ছে আপনার বড় পোর্শন বা বিগ পোর্শন, হ্যাঁ। সো আপনি দুইটা পার্টে ভাগ করলেন, এই দুইটা যোগ করলে আপনি টোটাল লেন্থ পাবেন লিভারের। সো লিভারের মেইন নীতিটাই হচ্ছে অলওয়েজ আমাকে যেটা করতে হবে, আমি যদি কোনো যান্ত্রিক সুবিধা চাই, আমাকে দুইটা স্মল এবং বিগ পোর্শনে ভাগ করতে হবে। আর আমি যদি কোনো যান্ত্রিক সুবিধা না চাই, তাহলে আমি এরকম মাঝে রেখে দিতে পারি, দুই পাশের দৈর্ঘ্য সমান, এটা ব্যালেন্স হয়ে থাকবে, ঠিক আছে। সো ব্যালেন্স করার জন্য আপনাকে মোটামুটি মাঝে রাখলেই হয়, কিন্তু লিভারে সেটা করা হয় না। সো তাহলে লাভটা কি হচ্ছে দেখেন। মনে করেন আমি লিভারটার এইখানে বেসটা রাখলাম, এটা হচ্ছে আপনার ছোট অংশ স্মল পোর্শন, আর এইটা হচ্ছে সাপোজ আপনার বিগ পোর্শন। সো ধরলাম এই ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে L1, বড় অংশের দৈর্ঘ্য L2।
সো এইটার লাভটা হচ্ছে আপনি এই বড় অংশটা যদি রাখতে পারেন, তাহলে এই বড় অংশে আপনি খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করেই এই ছোট অংশের ক্ষেত্রে একটা ভারী বস্তুকে উপরে তুলতে পারবেন, যেটা আগের ছবিতে হয়েছিল। আমি এই বড় অংশের এই প্রান্তে একটা চিকনা মানুষকে বসাই দিছি, সে একটু বল প্রয়োগ করার কারণে এই মোটা মানুষ লাফ দিয়ে উপরে উঠে গেছে। এইটাই হচ্ছে আপনার লিভারের যান্ত্রিক সুবিধা। অর্থাৎ লিভারের যান্ত্রিক সুবিধার জন্য যে ইকুয়েশনটা আমরা ফলো করি সেটা হচ্ছে এরকম। মনে করেন, আমি ছবিটা আরেকবার একটু আঁকি। সাপোজ এখানে আছে, এখানে একটা ভর আছে F1, এখানে আর একটা ভর আছে F2। এই অংশের দৈর্ঘ্য হচ্ছে L1, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে L2। সো সূত্রটা হচ্ছে এইরকম। আপনার ছোট অংশের যে ভর এবং ছোট অংশের যে দৈর্ঘ্য সমান সমান, মানে গুণফল সমান সমান বড় অংশের যে ভর ইন্টু বড় অংশের দৈর্ঘ্য। এইটা হচ্ছে আপনার লিভারের মূলনীতির সূত্র। এটা হলে ব্যালেন্স থাকবে। আমি আবারও বলছি, এটা হলে আপনার ব্যালেন্স থাকবে। বুঝতে পারলাম কিনা? এটা হচ্ছে লিভারের মূলনীতি। এখন মনে করেন এই মোটা অংশে বা এই মানে সরি এই ছোট অংশটাতে মনে করেন দৈর্ঘ্য হচ্ছে আপনার 10 মিটার, হ্যাঁ। এখানে আপনি 100 কেজির একটা রাখছেন, কি বলে ভর রাখছেন। তো এটাকে আপনার উঠাতে হবে। উঠাতে গিয়ে দেখলেন এই যে যে পাশে বড় অংশ আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে আপনার ধরলাম প্রায় 3 গুণ তো আছেই, ধরলাম 30 মিটার। সো আপনার তখন বল প্রয়োগ করতে হবে কত দেখেন তো? কমে গেল না অনেক? কি বলেন? 33.33 এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে, ঠিক কিনা সূত্র অনুযায়ী? সো আপনার যান্ত্রিক সুবিধা হয়ে গেল 3 গুণ। ইয়েস অর নো ভাইয়া? রেসপন্স নাই কিন্তু আপনাদের। আমি তো কোনো রকেট সায়েন্স বলছি না, একটু সহজ জিনিস দেখেন। সো আপনার এখন যান্ত্রিক সুবিধা কত হবে এটা একটু বলেন তো। আপনার যান্ত্রিক সুবিধা কয় গুণ হলো? আপনি 100 কেজির ভর উঠালেন 33.33 কেজি দিয়ে। সো আপনার যান্ত্রিক সুবিধা হয়ে গেল 3 গুণ, ঠিক কিনা? সো এটাকে এইভাবে না চিন্তা করেও চিন্তা করতে পারেন, ছোটটার দৈর্ঘ্যের তুলনায় বড়টার দৈর্ঘ্য 3 গুণ বেশি। সো বড় অংশের দৈর্ঘ্য যত গুণ হবে তত গুণ আপনার যান্ত্রিক সুবিধা থাকবে। ডান। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আশা করি নাই। আমি ম্যাথও করাই দিছি, তারপর আমরা কিছু ম্যাথ করি, আসেন তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। খুবই সহজ সহজ ম্যাথ দেয় এখান থেকে, দেখেন। 80 পাউন্ড এ পাশে 60 পাউন্ড। আবু বকর ভাই এটা খেয়াল করেন ভালো করে, আপনি এখন আবার আসছেন, থ্যাংক ইউ আসার জন্য। এইটা একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আছে 9 ফিট, এখানে আছে কত ফিট দেওয়া নাই। আচ্ছা, ভালো কথা। সো আমার কি বলেছিলাম, যে বাম পাশে বা ছোট অংশ বড় অংশ ডাজেন্ট ম্যাটার, বাম পাশের যে ভর ইন্টু তার দৈর্ঘ্য সমান সমান ডান পাশের ভর ইন্টু তার দৈর্ঘ্য এল ধরলাম। এখান থেকে বের করেন, 80 9 হচ্ছে 720, নিচে হচ্ছে 60, 12। সো এটা দৈর্ঘ্য হতে হবে 12 ফিট। এবার বুঝতে পারছেন? ওকে, এবার এটা যান্ত্রিক সুবিধাটা বের করেন। এর যান্ত্রিক সুবিধা কত বলেন? যান্ত্রিক সুবিধা হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ছোট বাহুর দৈর্ঘ্য। তো বড় বাহুর দৈর্ঘ্য কত হইলো আপনার 12, ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9, তার মানে হচ্ছে 4/3। মানে যান্ত্রিক সুবিধা হচ্ছে 1.33333। ঠিক আছে? এগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দিতে পারে, যেখান থেকে যান্ত্রিক সুবিধা বের করার জন্য। সো যদিও এটা আসে নাই কখনো, বা আসতে পারে, তাই শিখাই দিলাম। ওকে, নেক্সট। এটা আপনারা বলেন, 44তম বিসিএস এর প্রশ্ন, দ্রুত অ্যান্সার করেন, এবার না পারলে হবে না। রাইট, 6 কেজি। কারণ 8 × 3 ডান পাশে, আর বাম পাশে হচ্ছে x × 4। এখান থেকে x এর ভ্যালু বের হয় 6। সো 6 কেজির ভর বসালে আমার হয়ে যাচ্ছে। তার মানে দেখেন, যান্ত্রিক সুবিধার কারণে 6 কেজির ভর বসাই দিয়ে আমি 8 কেজিকে ব্যালেন্সে রাখছি। সো আমার যান্ত্রিক সুবিধা হচ্ছে 4/3, আবার আগের মতো 1.33। ওকে, গুড। নেক্সট, কপিকল। কপিকলের জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই, তারপর আবার এই স্লাইডটাতে আসবো। কপিকলটা হচ্ছে, মনে করেন কপিকল হচ্ছে একটা পুলির মতো, এটা একটা পুলি। এর উপরে হচ্ছে আপনার দড়ি বা কিছু একটা দেওয়া থাকে। মনে করেন একটা দড়ি দেওয়া আছে। সো এই দড়িতে আপনার একটা ওজন বা একটা
ডব্লিউ ওজনের একটা বস্তু আটকানো আছে। আপনি কি করবেন, এই পুলির এখানে টান দিবেন নিচের দিকে, টেনে টেনে হচ্ছে এই বস্তুটাকে উপরে উঠাবেন, অনেকটা হচ্ছে আপনার কুয়া থেকে পানি তোলার মতো। হুম। কুয়া থেকে পানি তোলার মতো অনেকটা। কুয়াতে কি হয় খেয়াল করছেন, কুয়াতে এরকম থাকে না, মনে করেন এটা কুয়া, এখানে হচ্ছে একটা এরকম বাধা থাকে, এখানে হচ্ছে দড়িটা আপনার হাতে থাকে, আপনি এখানে টানতে থাকেন দড়ি নিচের দিকে, আর পানি ভরা বালতিটা উপরের দিকে উঠতে থাকে। তো ওইরকম আর কি, পুলিটা ওইভাবে কাজ করে। সো পুলি এটাও হচ্ছে আপনার কাজ সহজ করে দেয়, পুলিরও একটা যান্ত্রিক দক্ষতা আছে। পুলির যান্ত্রিক দক্ষতাটা হচ্ছে নির্ভর করে আপনার, আপনি কি পরিমাণ বল দিচ্ছেন এটার উপরে। সো মনে করেন আপনি যদি একটা রশি দিয়ে টান দেন, এই যে মনে করেন নিচের দিকে টানতেছেন, আপনাকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা কিন্তু এই বস্তুটার ওজনের সমানই হতে হবে। তা না হলে বস্তু কিন্তু উপরে উঠবে না। মিনিমাম সমান হতে হবে, হ্যাঁ। তা না হলে বস্তু কিন্তু উপরে উঠবে না। ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে একটু কাহিনী চেঞ্জ করে দেন, মনে করেন হচ্ছে আপনি একটু চালাকি করলেন। চালাকি করলেন বলতে কি, আপনি এখন চিন্তা করছেন যে আমি একটু অন্যভাবে আঁকবো। কিভাবে আঁকবেন, আপনি করলেন যে এখানে একটা পুলি দিলেন, এখানে আরেকটা পুলি দিলেন, এখানে আরেকটা পুলি দিলেন। দেওয়ার পরে আপনি এখান থেকে দড়ি রাখলেন নিচে, আপনি এদিকে টানবেন, এই দড়িটা আসছে আবার এখান থেকে, এই দড়িটা এখান থেকে, আর আপনার ওজনটা আছে মনে করেন সাপোজ এইখানে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা অনেক ক্ষেত্রে কমে যায়, বা মনে করেন ওজনটা আছে এইখানে, এইখানে না, আমি এটা বাদ দিলাম। তো তখন কিন্তু আপনার ওজনটা মানে টানতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটার পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ আপনার এখন দুই তিনটা পুলি আছে। এই পুলিগুলার আপেক্ষিক যে ঘর্ষণ বা আপেক্ষিক যে অবস্থান তার উপর ডিপেন্ড করে আপনার বল প্রয়োগ করতে হবে। সো এই ক্ষেত্রে একটা জিনিস দেখা হয়, বস্তু যেটা আপনার তুলবেন উপরের দিকে, সেই বস্তুর সাথে কয়টা রশি যুক্ত আছে সে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার বল প্রয়োগ করতে হবে। এই বস্তুর সাথে কয়টা রশি যুক্ত আছে ডিরেক্ট দেখেন তো, একটু বলেন আপনারা। আমি আবার আঁকাই দিছি কিন্তু দেখাইও দিছি। আচ্ছা, দুইটা আছে। সো দুইটা থাকা মানে হচ্ছে আপনার বল প্রয়োগ করতে হবে F/2। যদি তিনটা থাকতো, মনে করেন হচ্ছে এখানে মাঝখানে আরেকটা পুলি আছে, সে তার সাথে ওইটা কানেক্টেড, তাহলে হয়ে যেত F/3। চারটা থাকলে F/4। সো সামারি হচ্ছে, বস্তুর সাথে ঊর্ধ্বমুখী যে কয়টি রশি থাকবে তত ভাগ আপনার ওজন বা বল প্রয়োগ করতে হবে। সো সাপোজ আপনার হচ্ছে, আপনার সাপোজ হচ্ছে এক্স ওজনের একটা বস্তু তুলবেন। সো আপনার যদি দুইটা রশি থাকে X/2, তিনটা থাকলে X/3, চারটা থাকলে X/4, যতগুলো রশি থাকবে এবং সেটা হবে ঊর্ধ্বমুখী। ভাইয়া আপুরা খেয়াল করেন, ঊর্ধ্বমুখী রশি হতে হবে, নিম্নমুখী না। ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার প্রয়োজনীয় বলের পরিমাণ। তো সেইটাই হচ্ছে সূত্রে বলছে প্রয়োজনীয় বল, ওজন এবং ওজনের সাথে যুক্ত দড়ির শাখা সংখ্যা। কিন্তু দড়ির শাখা সংখ্যাটা কিন্তু এরকম ক্লিয়ার না। আসেন একটা অঙ্ক করি তাহলে ক্লিয়ার হবে। বলেন, এই প্রশ্নটা দেখেন, 20 কেজির একটা ওজন উঠাচ্ছেন, একটা মাত্র পুলি আছে, এই যে নিচের দিকে টান দিচ্ছেন। সো এই 20 কেজি উঠাতে আপনার কত বল প্রয়োগ করতে হবে, এইটুকু উত্তর দেন আগে। 20 কেজি টানতে কত বল প্রয়োগ করতে হবে, বা কত, হ্যাঁ কত শক্তি আর কি, সিমিলার। একটা মাত্র রশি উপরের দিকে কানেক্টেড। সো 20/1 সমান সমান 20। এখানে খেয়াল করেন, আমি উপরের দিকে রশি টানতেছি, আর এইটাও রশি বাঁধা উপরের দিকে। এখানে রশি কয়টা, দুইটা না? তাহলে আমার প্রয়োজনীয় বল হয়ে যাবে 10। তাহলে কোন ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করতে হবে, বি নাম্বার ক্ষেত্রে। এইটাই আপনার উত্তর। সো ঊর্ধ্বমুখী রশি কয়টা সেটা আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর একটা করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন এইটা উত্তর করেন, অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু লিফট দ্য ওয়েট। আপনি টানতেছেন এই দিকে নিচ বরাবর, বস্তু বাঁধা এই পুলির সাথে, তার সাথে উপরে একটা রশি, এখানে উপরে আর একটা রশি। সো দুইটা রশি বাঁধা, সো ডেফিনেটলি 24/2 সমান সমান 12। ধরতে পারলে খুবই ভালো, আপনারা অনেকেই উত্তর করছেন আমার আগেই। সো থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পরেরটায় চলে যাই দেখি। এবার এইটা বলেন তাহলে। এইটাও সেম, দুইটা উপরের দিকে রশি আছে। সো 18/2 সমান সমান 9। ওকে,
পরেরটায় চলে যাই। এটা হচ্ছে এবার আমাদের কপিকল, পুলি, লিভার এগুলা শেষ। এবার কিছু কমন কথাবার্তা ভাই, মানে এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের ক্লাসের কনফিউজিং পার্টটাতে প্রবেশ করেছি। হুম। মানে একদম ছোট একটা অংশ। সো আসার কথা হচ্ছে এই কনফিউজিং পার্ট থেকে প্রিলিমিনারিতে তেমন কোনো প্রশ্ন আসে না। আসে হচ্ছে লিখিত পরীক্ষাতে। আপনারা একটু 35-36 থেকে শুরু করে লাস্টের 45 পর্যন্ত যে রিটেনগুলো হয়ে গেছে, সেই রিটেন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখবেন। খেয়াল করে দেখবেন সেখানে ছোটখাটো যন্ত্র দিয়ে প্রায় প্রশ্ন আসে। যেমন এটাও হচ্ছে আপনার 40 বিসিএস এর মনে একটা প্রশ্ন। পিস্টনের আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি তত বাড়ে। ইয়েস, পিস্টনের আয়তনের উপর হচ্ছে ইঞ্জিনের শক্তি ডিপেন্ড করে। কথাটা হচ্ছে আপনার সত্য। এবং এই টাইপের কিছু ছবি আপনাকে একটু চিনতে হবে। মানে আপনাদেরকে রাজমিস্ত্রি হইতে হবে। এইটা যেমন কি টাইলসের কাজে ব্যবহার করা হয়, ওয়েল্ডার হ্যামার ওয়েল্ডিং এর কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? ড্রিলিং হ্যামার দিয়ে ড্রিলিং করে। এখন কেমনে চিনবো ভাই কোনটা ড্রিলিং হ্যামার, কোনটা স্লেজ হ্যামার, কোনটা রাবার হ্যামার? এটা চেনা কঠিন। সো এই ছবিগুলো আপনি যতবারই দেখেন না কেন কোনো লাভ নাই, ছবি আপনার কখনোই মুখস্থ হবে না। সো যেটা করতে পারেন, একবার চোখ বুলিয়ে যান। এটা প্রিলি পরীক্ষাতে না আসার সম্ভাবনা প্রায় 90%, বাট স্টিল 10% আসতে পারে। আমরা দেখব। যেমন দেখেন এই প্রশ্নটার দিকে তাকান, কোনটি বেশি শক্তিশালী? কে বলতে পারবেন দেখি? আপনারা একটু উত্তর করেন। আদৌ এটা উত্তর করা সম্ভব কিনা? আচ্ছা, আমি এ বি উত্তর পেয়েছি অলরেডি। এ বির মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অনেকে মনে হয় এ উত্তর দিচ্ছেন এই কারণে যে এই যে এই অস্ত্রটা তো অনেকটা হচ্ছে আপনার ডোথরাকিদের মতো। যারা হচ্ছে দেখেছেন, গেম অফ থ্রোনস দেখেছেন, ওই যে কাস্তের মতো আর কি। ডোথরাকিদের তলোয়ারটা এরকম ছিল। এই ডোথরাকিদের এই কাস্তেলা তলোয়ার দিয়ে এরা যুদ্ধ করে আর কি। সো মনে করেছেন এটা দিয়ে খুব সহজে সহজে কোপানো যাবে আর কি, এই জন্য হয়তো বলছেন এটা শক্তিশালী। কেউ কেউ বলছেন সি। সি কেন বলছেন? কারণ সব দিক দিয়ে হাত পা মোটা মোটা লাগতেছে, তার মানে এটা দিয়ে মারলে মনে হয় ব্যথা বেশি পাবে। অনেকে ভাবতেছেন যে অপশন বি মনে হয় সঠিক হবে। কারণ কি, যে অংশ দিয়ে আঘাত করব সেটা অনেক মোটা অনেক চওড়া। সো এটা দিয়ে ব্যথা বেশি পাবে। ঠিক আছে, 4 নাম্বারটা কেউই তেমন দেন নাই। সো কোনটা যে আসলে শক্তিশালী এটা তো আসলে আমি বুঝতে পারতেছি না। শক্তিশালী কোন অর্থে শক্তিশালী? মানুষ মারার ক্ষেত্রে, ওয়েল্ডিং এর ক্ষেত্রে, নাকি পিচ ঢালাইয়ের ক্ষেত্রে, নাকি পেরেক মারার ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ভাই? সো এইখানে যে যা বলা হচ্ছে সেটা হচ্ছে হাতুড়ি। যদি চিন্তা করেন এই চারটাকেই হাতুড়ি হিসেবে চিন্তা করেন, হাতুড়ির ক্ষেত্রে অপশন বিটা হচ্ছে শক্তিশালী। কারণ যে অংশ দিয়ে আঘাত করা হবে তার আয়তনটা বেশি। সো এটা খুব দ্রুত আপনার কোনো কিছু সমান করা বা পেরেক মারার ক্ষেত্রে হেল্প করবে। সেই জন্য এইটা শক্তিশালী। যারা যারা অপশন এ দিয়েছিলেন দেখেন আপনাদের উত্তরটা হয় নাই। সেই জন্য বলছিলাম ভাইয়া এই অংশটা একটু কনফিউজিং। ওকে। সো এই যন্ত্রপাতির ছবি টবি আসলে চিনে রাখলেও খুব একটা লাভ হয় না। চেষ্টা করেন এটার জন্য প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন। লিখিত প্রশ্ন দেখেন, ওখানে আপনারা কিছু প্রশ্ন পাবেন। তাহলে আপনারা ওখান থেকে একটু সলভ করতে পারবেন। বাট প্রিলিতে আপনারা এই টাইপের কোনো প্রশ্ন এখনো পর্যন্ত মনে হয় আসে নাই। আমার জানা মতে আমি এখনো দেখি নাই। তারপরও একটু সলভ করেন। আর আমাদের উত্তরণের বইটাতেও অনেকগুলো এরকম প্রশ্ন পাবেন, সেখান থেকেও সলভ করতে পারবেন। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আর কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে কমন সেন্স। এইটার জন্য আপনার কিচ্ছু বুঝতে হবে না, আপনি শুধু আপনার কমন সেন্স কাজে লাগাবেন। আসেন কমন সেন্স কি বলে দেখেন। জাস্ট সবার কমন সেন্স আমি জানি আছে, সো আমরা এখন কমন সেন্স কাজে লাগাবো। খেয়াল করেন, এই বড় গিয়ারটার ডিরেকশন দেওয়া আছে কোথায়? এই বরাবর, তার মানে সে এইভাবে ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ। সো সে যখন এই ডিরেকশনে ঘুরবে, তখন এটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে না? মানে এই 2 নাম্বারটা, সরি এ না, 2 নাম্বার চাকতিটা কোন দিয়ে, এই দিকে ঘুরবে না? ইয়েস অর নো? দেখেন তো। কমন সেন্স কাজে লাগান ভাই, এটার কোনো সূত্র নাই কিন্তু। খাঁজ কাটা খাঁজ কাটা যেহেতু, পাশেরটা যেদিকে ঘুরে তার পাশেরটা বিপরীত দিকে ঘুরে, এবার এইটা মনে রাখতে পারেন। ওকে। সো প্রথমটা কাউন্টার ক্লকওয়াইজ, তারপরেরটা ক্লকওয়াইজ, তারপরেরটা ক্লকওয়াইজ হলে তার পরেরটা আবার হবে কাউন্টার ক্লকওয়াইজ। সো এটা ঘুরবে হচ্ছে এ ডিরেকশনে। উত্তর হচ্ছে এ। বুঝতে পারলাম কিনা? আমি আবারও সহজ করে দেই। প্রথম চাকতির দিকে তাকাবেন, সে যেদিকে ঘুরবে তার পরেরটা তার বিপরীত দিকে ঘুরবে, তার পরেরটা আবার তার বিপরীত দিকে ঘুরবে। ওকে। সো এইভাবে চিন্তা করবেন হাবিবা আপু, এখন বুঝতে পারার কথা। প্রথম চাকতি বা প্রথম যে আপনার খাঁজ কাটা এই জিনিসগুলা পুলিগুলা, সেটা যেদিকে ঘুরবে তার পাশেরটা তার বিপরীত দিকে ঘুরে। জাস্ট কমন সেন্স কাজে লাগান যে এটা ঘুরতেছে এইভাবে মনে করেন,
ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই খাজে খাজে বাড়ি খেয়ে এ কিন্তু এই দিকে ঘোরার চেষ্টা করবে, ঘড়ির কাঁটার দিকে। আবার এ যখন ঘড়ির কাঁটার দিকে নিচের দিকে ঘুরবে 2 নাম্বার চাকতিটা, 3 নাম্বারটাকে আবার সে কিন্তু নিচে নামাই দিবে, মানে উল্টা দিকে ঘুরবে। সো জাস্ট সেন্স কাজে লাগান, বুঝতে পারবেন। এটা যদি না ধরতে পারেন তাহলে এইটা দেখেন, আমার থিওরি কাজে লাগান। প্রথমটা যেদিকে ঘুরবে তার পরেরটা তার বিপরীত দিকে, তার পরেরটা তার বিপরীত দিকে, এইটা আবার বিপরীত দিকে, এইটা আবার বিপরীত দিকে। এবার বলেন 3 নাম্বার এবং 5 নাম্বারটা কোন দিকে ঘুরবে? হাবিব আপু একটু উত্তর দেন। আপনি আগেরটা যেহেতু বুঝেন না, এটা দেখেন বুঝেন কিনা। সহজ করে দিলাম তো ভাই, আপনি কেন বুঝতে পারছেন না আপনারা? এই কেউ অপশন বি দাগায় না, এটা কোনোদিন উত্তর না। 1 নাম্বার যেদিকে ঘুরবে 2 নাম্বার তার বিপরীত, তার মানে 1 3 5 এরা একই দিকে ঘুরবে না? এটা তো একটা কমন সেন্স হয়ে গেল ভাইয়া। 1 3 5 একই দিকে, 2 4 6 এরাও একই দিকে, কিন্তু ওইটার বিপরীত দিকে, দুইটা হবে একে অন্যের বিপরীত। এবার ধরতে পেরেছি? সো 3 এবং 5 দুইটাই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, যেহেতু এক ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছিল। ওকে, গুড, এবার তাহলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আর একটা কমন সেন্সের উত্তর দেই, দেখেন। দুইটা স্ক্রু ড্রাইভার আমি ভিতরের দিকে ঢুকাচ্ছি, কিন্তু একটা হচ্ছে মোটা হাতলওয়ালা, একটা চিকন হাতলওয়ালা। সো এই হচ্ছে আমার সেই কাঠের বোর্ড। এই কাঠের বোর্ডের মধ্যে আমি স্ক্রুটা যদি একদম সমান গভীরতায় প্রবেশ করাতে চাই, দুইটা স্ক্রু, তাহলে কি হবে? মোটা হাতলওয়ালা ড্রাইভারটা ভালো বেশি ঘুরাইতে হবে না চিকন হাতলওয়ালাটা ঘুরাইতে হবে? এটা নিয়ে অনেক রকমের উত্তর আমরা জানি, কিন্তু মেইন কনসার্নটা ক্লিয়ার করে দেই। মনে করেন এইটা হচ্ছে একটা মোটা হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার, হ্যাঁ? এখানে হচ্ছে আপনার স্ক্রু লাগানো আছে। এইটা হচ্ছে একটা চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার। সো স্ক্রু যে সাইজেরই হোক না কেন, মনে করেন এটার ব্যাসার্ধ আর, এইটার ব্যাসার্ধ হচ্ছে R2, এটা R1। R1 অনেক বড় R2 থেকে, তাই না? যেহেতু মোটা হাতলওয়ালা যুক্ত এটা। সো এই R1 হাতলওয়ালা যেটা, সেটা একবার হাতল ঘুরলে স্ক্রুটাও একবার ঘুরবে। ওকে? চিকন হাতলওয়ালা সে একবার ঘুরলে তার সাথে লাগানো স্ক্রুটাও কিন্তু ওই একবারই ঘুরবে। সো দুইটা স্ক্রুকেই যদি সমান গভীরতায় আপনি প্রবেশ করাতে চান, তাহলে দুইটা হাতলওয়ালা স্ক্রু ড্রাইভারকেই আপনার একই সংখ্যক ঘোরাতে হবে, কারণ স্ক্রু তো আপনার একবারই ঘুরবে। হাতল যত বড় হোক না কেন, যত ছোট হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনার হাতল একবার ঘোরা মানে স্ক্রু একবার ঘোরা। সো এই জন্য দুটিকে একই সংখ্যক বার ঘোরাতে হবে। ক্লিয়ার? ওকে, আপনাদের লাস্ট প্রশ্ন, পোল কোশ্চেন, কিন্তু আমি পোল লঞ্চ করব না, আমি সলভ করিয়ে দিচ্ছি, দেখেন ভাইয়া পুরা। এইটা আর এইটাও একটা মজার কমন সেন্সের ব্যাপার। দেখেন তিনটা শ্যাফট আছে, A B C। এই তিনটা শ্যাফটের মধ্যে সি শ্যাফটটা হচ্ছে সব থেকে বেশি মোটা বা চওড়া, এর ব্যাসার্ধ বেশি। বি শ্যাফট তার থেকে একটু কম, এ শ্যাফট তার থেকে একটু কম। এই তিনটা শ্যাফটের সাথে কনভেয়ার বেল্ট লাগানো আছে, এবং এই কনভেয়ার বেল্টটা হচ্ছে একটা আরেকটার সাথে লাগানো। তার মানে সি বেল্টটা যদি কোনো কারণে ঘোরা শুরু করে, মানে সি এই শ্যাফটটা, তাহলে সি এর সাথে লাগানো বেল্টটা ঘুরবে, এবং এই বেল্ট ঘোরার জন্য সে বি কেও ঘুরতে বাধ্য করবে, এবং বি এর সাথে লাগানো বেল্টের কারণে সে এ কেও ঘুরতে বাধ্য করবে। সো প্রশ্ন হচ্ছে কোন শ্যাফটটা দ্রুত বা কুইকলি ঘুরবে? ব্যাপার হয়েছে, খেয়াল করেন, সি শ্যাফটের ব্যাসার্ধ R3, বি শ্যাফটের ব্যাসার্ধ R2, এ শ্যাফটের ব্যাসার্ধ R1। এদের মধ্যে ক্রমবিন্যাস হচ্ছে এইরকম, R3টা হচ্ছে সব থেকে বেশি। সো সি শ্যাফটের পরিধি হবে টোয়াইস পাই R3, এইটা হবে টোয়াইস পাই R2, এইটা হবে টোয়াইস পাই R1। সো টোয়াইস পাই R3 মানে সি শ্যাফট একবার ঘুরলে কি হবে? সে বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ তার ব্যাসার্ধ বেশি। কথা হচ্ছে সি শ্যাফটের সাথে এ এবং বি এর কোনো সম্পর্ক হতো না যদি না এই কনভেয়ার বেল্টটা না থাকতো। কনভেয়ার বেল্ট থাকার কারণে এরা এখন একই সুতায় গাঁথা। তার মানে এদেরকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এই জন্য বি এবং এ, এই দুইজনের যে আপনার পরিধি কম,
তারা কিন্তু এই টোয়াইস বাই আর থ্রি সমান দূরত্ব অতিক্রম করতে হবে এই একই সময়ে। তার মানে টোয়াইস বাই আর থ্রি দূরত্ব অতিক্রম করতে সি শ্যাফট যদি একবার ঘুরে, এ এবং বি এর কিন্তু একবার ঘুরলে হবে না, যেহেতু তাদের ব্যাসার্ধ কম, পরিধিও কম। সো তারা একটু বেশি ঘুরে ওই সমান দূরত্ব অতিক্রম করার চেষ্টা করতে হবে। সো এই কারণে এ শ্যাফটটা যেহেতু সব থেকে ছোট, এই কনভেয়ার বেল্ট যুক্ত থাকার কারণে শুধুমাত্র তার বেশি ঘুরে সি এর সমান সমান দূরত্ব অতিক্রম করতে হবে। সো সব থেকে বেশি কে ঘুরবে আপনারাই বলেন। এ ঘুরবে, রাইট। সো এখানে এ ঘুরবে শুধুমাত্র এই কনভেয়ার বেল্ট দিয়ে কানেক্টেডের জন্য। এই কারণে একই দূরত্ব বা একই সময়ে ঘোরার জন্য তাকে দ্রুত মুভ করতে হবে, যেন সে হচ্ছে সি এর সমান দূরত্ব অতিক্রম করতে পারে একই সময়। দ্যাটস ইট। তাহলে বেশি ঘুরবে এ, তারপরে বি, তারপরে সি। এই হচ্ছে আপনার উত্তর। আচ্ছা, বেল্ট না থাকলে তো ভাই কিছু হবে না ভাই। বেল্ট না থাকলে তো শ্যাফট যে যার মতো ঘুরবে বুঝছেন আপু? বেল্ট যদি আপনি কানেক্ট না করতেন এবিসি এর সাথে, তাহলে যার মতো সে ঘুরতেছে, তাদের মধ্যে কোনো ইন্টার কানেকশন নাই। এই কনভেয়ার বেল্ট দিয়ে সমস্যা করে ফেলছেন। দ্যাটস ওয়াই এরা এভাবে ঘুরতেছে। আচ্ছা, আর বেল্ট না থাকলে কোনো প্রশ্নই হতো না, এটা আসার মতো কোনো প্রশ্ন হতো না। ওকে। সো দ্যাটস ইট ভাইয়া, পুরা আজকে এই পর্যন্তই। দেখেন তাহলে আমরা একটু রিভিউ করি কি কি দেখলাম। আমরা শুরুতে হচ্ছে প্রতিবিম্ব পড়েছি। প্রতিবিম্বর মধ্যে দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে দর্পণ, আর একটা হচ্ছে আপনার পানি। সো দর্পণ এবং পানির ক্ষেত্রে আমরা নিনজা টেকনিক শিখেছি। সেটা কি? সেটা হচ্ছে আপনার পৃষ্ঠা ইউজ করে আমরা কাজ করব, বুদ্ধিমান বুদ্ধিমান থাকবো আর কি। আর ঘড়ির ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে আপনার ওই 11:60 থেকে বিয়োগ করার একটা নিয়ম আছে, কিন্তু পানির ক্ষেত্রে আবার সেটা হবে না। তো এই হচ্ছে প্রতিবিম্বের ইস্যু। 2 নাম্বার হচ্ছে আমরা বল বিভাজন নীতি পড়েছি, সেটা বোঝার চেষ্টা করেছি কেন লন রোলার বা হ্যান্ড লাগেজটা আমরা টেনে নিয়ে যাব, কষ্ট কম হবে। এবং এই সংক্রান্ত আরো দুইটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে লিভার এবং হচ্ছে কপিকল বা পুলি। এতে যান্ত্রিক দক্ষতা দেখার চেষ্টা করেছি। এবং এরপরে কিছু যন্ত্রপাতির ছবি দেখেছি, কিন্তু আলটিমেটলি ছবি মুখস্থ রাখার কোনো দরকার নাই। কিছু কোশ্চেন সলভ করেন, সেটা দিয়ে কাজে আসবে। এবং লাস্টে হচ্ছে আমরা কিছু কমন সেন্স ভিত্তিক প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। সো এই হচ্ছে ইন নাটশেল আজকের ক্লাস। সো রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবেন ক্লাস শেষ হওয়ার পরে, যেখানে যেখানে কনফিউশন আছে বা হয়তো আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, সেটা তাহলে ঠিক হবে আর কি। আর 2 নাম্বার হচ্ছে পিডিএফ এ থাকা প্রশ্নগুলো আরেকবার একটু সলভ করেন। এবং তারপরে ভাই, একদম একটা সহজ নিনজা টেকনিক বলি। নিনজা টেকনিক হচ্ছে উত্তরের বইটা যদি থেকে থাকে ভাই, ধরে এই অংশ থেকে যা যা প্রশ্ন আছে সব সলভ করে ফেলেন ভাই। দেখবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না। দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা ভাইয়াদেরকে প্রশ্ন নিতে পারি ভাইয়াদের থেকে? দেখা যায় কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন ভাইয়া। আমিনুল ভাই হ্যান্ড রাইজ করছেন, আপনি ছেলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ওকে আমিনুল ভাইয়া, যেহেতু আপনার কোনো প্রশ্ন নেই, আচ্ছা আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।